আমার দিকে তাকিয়ে কি দেখছো সাকিব ভাই? বাইজা রাস্তা, তুই কি আমাকে ভালো ভালোবাসিস নাকি? বাসি তো। কিন্তু কখনো তোমাকে বলার সৌভাগ্য আমার হয়নি। কি করেই বা বলতাম তোমাকে বলো? যেদিন বলবো ভেবেছিলাম সেদিন শুনতে পেলাম তুমি নাকি অন্য কাউকে ভালোবাসো। যেখানে চলছে তোমার শহরে অন্য কারো আকাশের মেঘের আনাগোনা, সেখানে আমি তোমাকে কি করে বলি আমার এক আকাশ সম ভালোবাসার কথা? আধো পোড়া হাতে পোড়া লাল মরিচ ডলে ডলে ভাতের দলা পাকাচ্ছে রাত। যন্ত্রণায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ঠোঁট কামড়ে ধরে যন্ত্রণাটা সহ্য করলো রাত। লাল টকটকে হয়ে যাওয়া ভাতগুলো দেখে শরীর কেঁপে উঠল রাতের। বোঝাই যাচ্ছে প্রচুর ঝাল হবে। বা হাতের উল্টো পিঠে চোখ মুছে কাপা কাপা হাতে একদলা ভাত নিজের মুখে তুলে নিল। ঝালে চোখের পানি, নাকের পানি সব একাকার। দ্রুত গতিতে একের পর এক ভাতের দলা মুখে নিতে লাগলো রাত। যত দ্রুত সম্ভব ভাতগুলো শেষ করতে পারলে বাঁচে। রাতের এমন অবস্থা দেখে অদূরে দাঁড়িয়ে আঁচলে মুখ ঢেকে কেঁপে উঠল আসমা রহমান। যে মেয়েটা একটুও ঝাল সহ্য করতে পারে না, সে এভাবে শুধু মরিচ ডলে ভাত খাচ্ছে, এটা আসমা রহমানের পক্ষে সহ্য করতে পারছে না। রাক্ষসের মতো ভাত গিলছিস কেন? ভাত যেভাবে খেতে হয় সেভাবেই খা। কেউ তোকে পিটাচ্ছে না। রাতকে দ্রুত গতিতে ভাত মুখে তুলতে দেখে হুঙ্কার ছাড়লেন নাসিমা রহমান। রাতের সামনেই বসে আছেন তিনি, তদারকি করছেন রাতের খাওয়ার। চড়ুই পাখির মতো ভাত গিলতে গিলতে দ্রুত আরেক দলা ভাত মুখে তুলতে যাচ্ছিল রাত। এ সময় খালামণির হুঙ্কারে হাত থেকে ভাতগুলো পড়ে গেল। একে তো ঝাল সহ্য করতে পারছে না, তার উপর ভাতগুলোও পড়েছে খালামণির সামনে। এক হাত মুখে নিয়ে ভয়ে বেশ জোরেই কেঁদে উঠল রাত। আজ সকালে কলেজে যাওয়ার সময় রাতের 10 বছরের ছোট বোন আওরাত অনেক ঝামেলা করছিল। খুব কাছের একটা ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে রাতের মন মেজাজ ভালো ছিল না। তার উপর আওরাতের দুষ্টুমি। সর্বশক্তি দিয়ে একটা চর বসিয়ে দিল আওরাতের গালে। চর খেয়ে কিছুক্ষণ কান্নাকাটি করে আওরাত চুপ করে গেল। কান্না শুনে আসমা রহমানও এসে রাতকে বকে গেলেন। এরপর থেকে দুপুর পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু বিপত্তি ঘটল খালামণি বাসায় ফেরার পর। নাসিমা রহমান 2 দিন বাসায় ছিলেন না। বড় মেয়ের শ্বশুর অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলেন মেয়ের শ্বশুর বাড়িতে। দুপুরের দিকে নাসিমা রহমান বাসায় ফিরতেই আওরাত কাঁদতে কাঁদতে খালামুনির কাছে রাতের নামে বিচার দিল। রাত ওকে যেই গালে মেরেছে সেটুকুই দেখালো। সব শুনে নাসিমা রহমানের যেন মাথায় রাগ চেপে গেল। আওরাত ওনার কলিজার টুকরা বলতে গেলে। তার গায়ে হাত তুলেছে রাত। আর যাই কথায়, রাতকে রুম থেকে টেনে বের করে রান্নাঘরে নিয়ে এসে চুলায় গরম পানি ফুটছিল, সেখানে ওর ডান হাতটা ডুবিয়ে দিল। রাত জোরে চিৎকার করে উঠল খালামণির এমন রূপ দেখে। কিন্তু নাসিমা রহমান এতেও শান্তি পাচ্ছেন না। আর কি করা যায় রাতের? হঠাৎ মাথায় এলো মরিচ দিয়ে ভাত খাওয়ার কথা। রাত ঝাল একদম সহ্য করতে পারে না, তার জন্য এই শাস্তিটাই ঠিক। ফুটন্ত গরম পানিতে হাত ডোবানোর কারণে হাত পুড়ে গেছে অনেকটা। সেই হাত নিয়ে মরিচ ডলে ভাত খেতে লাগিয়ে দিলেন রাতকে। রাতের কান্না দেখে আসমা রহমান এগিয়ে এসে ভয়ে ভয়ে বললেন, আপা, এবার ছেড়ে দিন না মেয়েটাকে, একটু বেশিই হয়ে যাচ্ছে। নাসিমা রহমান চোখ রাঙিয়ে ছোট বোনের দিকে তাকালেন। মুখে কিছু বললেন না। চোখ রাঙানো দেখেই আসমা রহমান শেষ। চুপ করে দাঁড়িয়ে মেয়ের কান্না দেখতে লাগলেন। বাসার আর সবাই মজা নিতে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। অবাক চোখে 3 জনের কাণ্ড কারখানা দেখছে সবাই। কিছুক্ষণ পর নাসিমা রহমান রাতকে ওনার সামনে থেকে চলে যেতে বললেন। নাকে বিরক্তিকর কান্না সহ্য হচ্ছে না। রাত উঠে চলে যাওয়ার সময় পিছন থেকে ডাকলেন, আর কখনো যদি কোনো বাচ্চার গায়ে হাত তুলেছিস রাত, সেদিন কিন্তু আমি ভুলে যাব যে তুই আমার বোন, আসমার মেয়ে। বল, আর কখনো কাউকে মারবি? রাত উল্টো দিকে ঘুরেই কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে না বলে দৌড়ে রুমে চলে গেল। আসমা রহমান রাতকে দৌড়ে চলে যেতে তপ্ত শ্বাস ছাড়লেন একটা। একবার বোনের দিকে তাকিয়ে আরেকবার শান্ত চোখে ছোট মেয়ের দিকে তাকালেন। আওরাত মায়ের চাহনিতে ভয়ে কাঁপাকাঁপি শুরু করলো। বুঝতে পারছে আজকে ওর কপালে শনি, রবি, মঙ্গল সব কিছু আছে। তোর খুব কষ্ট হচ্ছে না রে আপুই? আমার উপর খুব রাগ করেছিস তুই? প্লিজ আমাকে ক্ষমা করে দে তুই। আমি আর কখনো তোর নামে খালামণির কাছে বিচার দেব না, প্রমিস। 2 হাতে রাতের চোখ মুছে দিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে কাঁচুমাচু মুখ করে কথাটা বলল আওরাত। বিকেল 3টার মতো বাজছে। জানালার পাশে বসে পোড়া হাতটা দেখছিল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল রাত। তখনই আওরাতের আগমন। মুখে একটুখানি মেকি হাসি দিয়ে আওরাতকে বলল, না, আমার কষ্ট হবে কেন? হাতটা একটু চলছিল, সেজন্যই কাঁদছিলাম। তুই মন খারাপ করিস না, আমি তোর ওপর রাগ করিনি। এটা তো আমার কপাল যে খালামণি আমাকে পছন্দ করে না।
রাতের কথা শুনে আওরাত কিছুক্ষণ ভাবুক চোখ নিয়ে তাকিয়ে রইল ওর দিকে। ওর জন্য খালামণি ওকে এত বড় শাস্তি দিল, তারপরও রাত ওর উপর রাগ করেনি। এটা মানতে বড় কষ্ট হচ্ছে আওরাতের। ছোট মাথায় কি একটা ভেবে হঠাৎ করেই খুব খুশি হয়ে বলল, জানিস আপুই, আজকে সাকিব ভাইয়া দেশে ফিরছে। একটু আগে খালুজান আর আব্বু ভাইয়াকে আনতেই তো এয়ারপোর্টে গেছেন। আওরাতের কথা শুনে রাত চমকে উঠল। মনে হলো যেন কানে ভুল কিছু শুনছে। ওর সাকিব ভাই দেশে ফিরছে? না, এটা হতেই পারে না। চাপা উচ্ছ্বাস বুকের মাঝে আটকে রেখে রাত জিজ্ঞেস করলো, কি বললি তুই? আবার বল, আমি শুনতে পাইনি ভালো করে। সাকিব ভাইয়া আজকে লন্ডন থেকে একেবারে চলে আসছে। খালামণি একটু আগে আমাকে তাই বলল। জানিস আপুই, আজকে সাকিব ভাইয়া আসবে বলে তানহা আপু, নিদ্রা আপু আর সিমরান আপু আসছে আমাদের বাসায়। খালামণি আমাকে খুব সুন্দর করে সাজুগুজু করে থাকতে বলেছে এখন থেকে। আর বলেছে তুই যেন কোনো সাজগোজ না করিস, তুই তখন বড় হয়ে গেছিস, তাই খালামণি তোকে সাজতে বারণ করেছে। আপুই, তুই আমাকে এখন সুন্দর করে সাজিয়ে দে না। আওরাতের কথা শুনে অমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে গেল রাতের মুখশ্রীখানা। আওরাত ওর হাত ধরে ঝাঁকুনি দিয়ে ওকে সাজিয়ে দিতে বলছে, কিন্তু ওর কোনো হেলদোল নেই। ওর কানে আওরাতের বলা কথাগুলো বাজছে। নাসিমা রহমানের মেজো ছেলে সাকিব রহমান ৭ বাংলাদেশের মেডিকেলে পড়াশোনা শেষ করে উচ্চতর পড়াশোনার জন্য লন্ডনে গিয়েছিল ৪ বছর আগে। সেই যে গেল, আজ দেশে ফিরছে পুরো ৪ বছর পর। এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করার পর ফ্লাইট থেকে নেমে লাগেজটা নিয়ে বহিরাগমন বিভাগে চলে এলো। ব্যস্ত চোখে কাউকে খুঁজছে সাকিব। ওকে দেখে আনিস রায়হান আহমেদ আর আফতাব রহমান প্রায় দৌড়ে ওর কাছে এলেন। কতদিন পর নিজের ছেলেকে সামনাসামনি দেখছেন আফতাব রহমান। চোখে পানি নিয়ে বুকে জড়িয়ে ধরলেন সাকিবকে। কুশল বিনিময় করে সাকিব ইতি অতি করে আবার কাউকে খুঁজতে শুরু করলো। এভাবে এদিকে ওদিকে তাকাতে দেখে আফতাব রহমান বললেন, এভাবে কাকে খুঁজছিস সাকিব? না মানে, আব্বু আজকে তো আমাকে রিসিভ করতে তোমাদের সাথে সিমরানের আসার কথা ছিল, ওকেই খুঁজছি। ও কোথায়? আসেনি তোমাদের সাথে? না তো, সিমরান আমাদের সাথে আসবে বললে তো আমরা কিছু জানতাম না। মুখটা অন্ধকার হয়ে গেল সাকিবের। ভেবেছিল এয়ারপোর্টে ল্যান্ড করে প্রথমেই প্রেয়সীর মুখখানি দেখবে, অথচ তার আসার কোনো নামগন্ধই নেই। মনমরা হয়ে বাবা আর খালুর সাথে বাসার দিকে রওনা দিল। সিমরানের সাথে একবার দেখা হোক শুধু, কথা বলবে না ওর সাথে। যাওয়ার আগে, এমনকি ফ্লাইটে ওঠার আগেও বারবার বলেছিল আব্বুর সাথে যেন সিমরান ওকে রিসিভ করতে আসে। তারপরেও ও শুনল না কেন। সিমরান, আর একটু থাকো না প্লিজ। রায়হানের এমন আবেদনে বিরক্ত হয়ে ওর হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিল সিমরান। সেই কখন খালামণির বাসায় যাবে বলে বাসা থেকে বেরিয়েছে। এখন না পৌঁছালে সন্দেহ করবে সবাই, সেটা রায়হানের হুঁশে নেই। তানহা আর নিদ্রা ওর সাথেই আসতে চেয়েছিল, কিন্তু ও নিয়ে আসেনি। বাই এনি চান্স একবার ধরা খেলে সব কিছু শেষ হয়ে যাবে। গলায় এক রাশ বিরক্তি নিয়ে বলল, কি হচ্ছেটা কি রায়হান? তুমি খুব ভালো করেই জানো যে আজকে সাকিব দেশে ফিরছে। আর আমি যদি ও বাসায় ফেরার আগে ওদের বাসায় উপস্থিত না থাকি, তাহলে সবাই সন্দেহ করবে আমাকে। তখন আর আমাদের কিছুই করার থাকবে না। এখন যেতে দাও আমাকে। নিতান্তই অনিচ্ছা সত্ত্বেও সিমরানকে যেতে দিতে হলো রায়হানের। যথার্থই বলেছে সে। একবার কেউ সন্দেহ করা শুরু করলে সবকিছু ফাঁস হয়ে যেতে পারে। এর চেয়ে ভালো সাময়িক কষ্ট ভোগ করা। সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চটজলদি রায়হানের থেকে বিদায় নিয়ে সাকিবদের বাসার উদ্দেশ্যে রওনা দিল সিমরান। সবেমাত্র সন্ধ্যা হয়েছে। রাতের রুমে সব খালাতো মামাতো ভাই বোন মিলে আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। শুধু রাত খাটের এক কোণে অন্ধকার মুখ করে বসে আছে। হাতের যন্ত্রণাটা বাড়ছে খুব। খালামণি নিজেই একটু আগে পেনিসিলিন লাগিয়ে দিল হাতে, তারপরেও যন্ত্রণা কমছে না। এমন সময় নিচ থেকে সাকিব ভাইয়া চলে এসেছে। সাকিব ভাইয়া চলে এসেছে বলে বাচ্চারা বলে উঠলো। এতক্ষণ ধরে যারা রুমে বসে আড্ডা দিচ্ছিল তারা সবাই ছুটলো বাইরে। সবার সাথে সাথে রাতেও হুড়মুড় করে বাইরে ছুটলো সাকিব ভাইকে দেখবে বলে। যেই মাত্র চৌখাটের বাইরে পা রাখতে যাচ্ছে, সে অমনি পিছন থেকে ওর হাতে হ্যাঁচকা টান পড়লো। পিছন ঘুরে তাকিয়ে দেখে খালামণির হাতে টান পড়েছে ওর হাতটা। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস রাত? খালামণি, এতদিন পরে সাকিব ভাই আসছে, দেখতে যাচ্ছি। ছাড়ো না আমার হাতটা। আর সবার আগে আমি আমার সাকিব ভাইকে দেখতে চাই। রাতের কথা শুনে মুচকি হাসলেন নাসিমা রহমান। পরক্ষণেই দাঁতে দাঁত চেপে বললেন, আমার ছেলেকে দেখতে যাচ্ছিস যা, কিন্তু ওর আশেপাশে যদি তোকে একটু ঘুরঘুর করতে দেখেছি, তাহলে খুব খারাপ হয়ে যাবে রাত। তুই এটা ভুলে যাস না যে আমার ছেলে সিমরানকে ভালোবাসে। ওদের মাঝখানে তুই যদি
দেয়াল হয়ে দাঁড়িয়েছিস, তাহলে তোকে তো আমি আমার মুখ দেখছিস কি? যা এখন। হাতটা ছাড়া পেয়ে বিস্ফোরিত চোখ মুখ নিয়ে ধীরে ধীরে পা ফেলে বাসার বাইরে গেল রাত। নাসিমা রহমান এই মাত্র কি বললেন তাকে, সিমরান আপুকে সাকিব ভাই ভালোবাসে। বাসার বাইরে পিছন থেকে একটা বড় রেন্ট্রি গাছ, তার নিচে বেঞ্চ পাতা রয়েছে। সাকিব ভাইকে দেখতে আর গেটের বাইরে না গিয়ে বেঞ্চের কাছে এসে ধীরে ধীরে বসে পড়লো। মাথাটা ঝিমঝিম করা শুরু করলো রাতের। যেই সাকিব ভাইয়ের জন্য এতগুলো দিন অপেক্ষা করেছিল, সেই সাকিব ভাই তার নয়। দু হাতে মাথা চেপে ধরলো, আর কিছু ভাবতে পারছে না এই মুহূর্তে। কে এটা? রাত বুড়ি নয় তো আবার? প্রায় আধা ঘন্টা পর একটা পুরুষালী কণ্ঠ শুনে মাথা তুলে সামনে তাকালো রাত। সেই বহু প্রতীক্ষিত মানুষটি এখন হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে, এক হাতে রাতের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে কথাটা বলল সাকিব। আধো আলো আধো অন্ধকারের মাঝে সাকিবকে দেখতে অপূর্ব লাগছে। যাকে দেখার জন্য তার মনে এত তৃষ্ণা জমেছিল, সেই তাকে এই রূপে দেখে আজ কেন জানি খুশি হতে পারছে না রাত। কোনো রকমে মুখে একটু হাসি ফুটিয়ে তুলল। এতদিন পরেও আমাকে চিনতে পারলে সাকিব ভাই? হ্যাঁ, চিনতে পারবো না কেন? পৃথিবী হঠাৎ করে একবার উল্টে গেলেও আমার তোকে চিনতে ভুল হবে না কখনো। তোর ছবি আমার মনের মধ্যে গেঁথে আছে, বুঝতে পারলি? চমকে উঠল রাত। এইমাত্র সাকিব ভাই কি বলল তাকে। অৎফুল্ল হয়ে কিছু বলতে যাবে, তখনই সাকিব ভাইয়ের ফোনে চলে এলো। আর ও ফোনে কথা বলতে বলতে চলে গেল সেখান থেকে। সিমরান সাকিব ভাই এটা ভাবতে ভাবতে মাথা জট পাকিয়ে গেছে তার। চোখের কোণে হালকা একটু পানি এসে জমেছে। হাতের টিস্যু পেপারটা দিয়ে চোখ মুছে বাসায় চলে এলো। বাসায় পা রেখেই বুঝতে পারলো সিমরান আপুকে নিয়ে আলোচনা হচ্ছে। সাকিব ভাই এসেছে, অথচ তার হবু বউ সিমরান এখনো তার সাথে দেখা করতে আসেনি। এই বিষয়টা নিয়ে সবাই বলাবলি করছে। এসবে মাথা না ঘামিয়ে রাত রান্নাঘরে মায়ের কাছে চলে গেল। আসমা রহমান তখন রান্নাঘরে প্রচুর ব্যস্ত। দুই বোন মিলে সাকিবের পছন্দের সব আইটেম রান্না করছেন। অসময়ে রাতকে রান্নাঘরে দেখে নাসিমা রহমান ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন ওর দিকে। আসমা রহমান অবশ্য কিছু বললেন না। তিনি জানেন রাত এখন কেন এসেছে রান্নাঘরে। সহসা গলায় বললেন, কি রে মা, সাকিবের সাথে কথা হলো তোর? সাকিব তো এসেই তোকে খুঁজছিল। কোথায় গিয়ে বসেছিলিস বলতো তুই? সাকিব ভাই কবে আসবে এটা বলে তো আমাদের সবাইকে জ্বালিয়ে মারতি এতদিন। এখন তো এসেছে, প্রাণ খুলে কথা বলে নে, না হলে কিছুদিন পর আর কথা বলার সুযোগ পাবি না। এটুকু বলেই হেসে উঠলেন আসমা রহমান। কৌতুকের ছলে মেয়েকে কথাটা বলে বেশ মজা পাচ্ছেন তিনি। মায়ের কথা শুনে ধক করে একটা ধাক্কা লাগলো বুকে। আর কিছুদিন পর কথা বলার সুযোগ পাবো না কেন? আরে আর কিছুদিন পরেই তো আমাদের সাকিব ঘরবন্দি হতে চলেছে। বাসায় যে রোজ এই নিয়ে আলোচনা হচ্ছে, তুই কি কিছুই শুনিস না নাকি? ছেলেটা দেশে ফিরেছে, এবার কিছুদিন পরেই সিমরানের সাথে ওর বিয়ে। কোথায় যে পড়ে থাকিস তুই? বিয়ে? 2 মিনিট লাগলো সম্পূর্ণ কথাটা বুঝতে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এরপর খুব সহজ স্বাভাবিকভাবেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো। নিদ্রা ওকে ওদের সাথে আড্ডা দিতে ডাকলো। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও রাত ওদের মাঝখানে গিয়ে বসলো। সিমরান এবং সাকিব এদের দুজনের কেউই এখন ওদের মাঝে নেই। তাই ওদের প্রেম পর্বগুলো নিয়ে খুব হাসাহাসি করছে সবাই। রাত অবাক চোখে সবার মুখ থেকে ঘটনাগুলো শুনছে। তার অবসরে এত কিছু হয়েছে আর সে কিছুই জানে না। আজকের দিনটাই শক খাওয়ার দিন। একের পর এক শখ খেয়ে যাচ্ছে। আগে খালামণি পছন্দ করতেন না তাকে, কিন্তু আজকে তার সাথে সাথে শুধুই শাস্তি দিলেন। এরপর খবর পেল সাকিব ভাই আসছে। সাকিব ভাই এলো, আবার জানতে পারলো সাকিব ভাই আগে থেকেই সিমরান আপুকে ভালোবাসে। মনটা অসম্ভব রকমের খারাপ হয়ে গেল। তার অনুভূতিগুলো বোঝার ক্ষমতা সাকিব ভাইয়ের হলো না। এখানে কি আমাকে নিয়ে গবেষণা চলছে গায়েস? এমন আওয়াজ পেয়ে সবাই একদম চুপ। পিনপতন নীরবতা বিরাজ করলো। সবার সামনে এসে পায়ের উপর পা তুলে পা নাচাতে নাচাতে প্রশ্ন করলো সাকিব। ওদের সবার অলক্ষ্যে পিছনে দাঁড়িয়ে কথা শুনছিল বেশ কিছুক্ষণ ধরে। কেউই খেয়াল করেনি তাকে। সবাইকে চুপ হয়ে যেতে দেখে নিদ্রা হাসাহাসি মুখ করে বলল, তুমি তো আর কিছুদিন পরেই বিয়ে করে সংসারী হতে চলেছ। তখন যদি তোমাকে নিয়ে আর গবেষণা করতে না পারি, তাই এখনই সবকিছু সুদে আসলে আদায় করে নিচ্ছি। আমাদের সাকিব সংসারী, এটুকু বলে সবাই হো হো করে হেসে উঠল। সবার সাথে হাসতে গিয়েও কেন জানি হাসতে পারলো না রাত। ঝিম মেরে বসে রইল। বিষয়টা সবার দৃষ্টি এড়িয়ে গেলেও সাকিবের দৃষ্টি এড়ালো না। ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো মন খারাপের কারণ। আমাদের রাত বুড়ির কি আজকে ব্রেকআপ হয়েছে নাকি, যে বাংলার বাচির মতো মুখখানি করে রেখেছে? সাকিবের কথা শুনে সবাই চোখ বড় বড় করে রাতের দিকে তাকালো। সত্যিই তো এতক্ষণ ধরে কেউই খেয়াল করেনি রাতের অন্ধকার মুখখানি।
যেই ভাব নিয়ে আছে তাতে মনে হচ্ছে নিশ্চিত ব্রেকআপ হয়েছে, নয়তো বর মরেছে। সবার অমন ভাবে তাকানো দেখে বেশ অপ্রস্তুত হয়ে গেছে রাত। কাচুমুচু হয়ে বলল, আ- আ- আমি আর সবার মতো ডুবে ডুবে জল খাই না। কোনো বয়ফ্রেন্ড নেই আমার, আর না ব্রেকআপ হয়েছে। রাতের উত্তর শুনে একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করলো। কথার আগামাথা কিছুই বুঝলো না, তাই সেটাকে পাত্তা না দিয়ে সবাই আবার আড্ডায় যোগ দিল। বেশ কিছুক্ষণ ধরে আড্ডা চলার পর সবাই একে একে ডিনার সেরে নিজের নিজের রুমে চলে গেল। পুরো সময়টা একেবারে চুপচাপ হয়েছিল রাত। না সবার সাথে হাসাহাসি করেছে, আর না ডিনার টেবিলে বসে কোনো বিষয় নিয়ে কথা তুলেছে। নিঃশব্দে সবকিছু খেয়াল করলো একজন। এত চঞ্চল একটা মেয়ে হঠাৎ করেই আজকে এত চুপচাপ, সেটা কেন যেন সেই একজনের সহ্য হচ্ছে না। বোধ করি রাত 11টা বাজতে চললো। সে সময় হঠাৎ কলিং বেল বেজে উঠলো সদর দরজার। ডিনার শেষে মা, তিন খালামণি, ফুপিরা আব্বু খালুজানদের সাথে লন্ডনের পরিবেশ, শিক্ষা ব্যবস্থা, পড়াশোনা এইসব কিছু নিয়ে গল্প করছিল সাকিব। হঠাৎ কলিং বেলের শব্দে আলোচনায় ব্যাঘাত ঘটায়। সাকিব নিজে গিয়েই দরজা খুলে দিল। দরজা খুলতেই চমকিত হলো সে। সিমরান দাঁড়িয়ে আছে দরজায়, চোখ মুখের অবস্থা বিবর্ণ হয়ে গেছে। তাড়াতাড়ি করে ওকে ভিতরে নিয়ে এলো। কতক্ষণ সুসর্সা করার পর সিমরানের মা ওকে প্রশ্ন করলো যে সে এতক্ষণ কোথায় ছিল। নাসিমা রহমান বোনকে আটকাতে চাইলে সিমরানের মা রাজিয়া হাত উঠিয়ে থামিয়ে দিল। শক্ত গলায় বলল, বুবু, ও তোমার ছেলের বউ হতে চলেছে, কিন্তু এখনো হয়নি। তাই আমার মেয়েকে আমাকে শাসনটা করতে দাও। মা হিসাবে ওর ভালো মন্দ দেখার দায়িত্বটা পালন করতে দাও আমাকে। আসমার ছেলে মেয়েকে তুমি তোমার কুক্ষিগত করে রেখেছো, কারণ আসমা মা হিসেবে নিজের দায়িত্ব পালন করতে জানে না। কিন্তু আমার ছেলে মেয়েদের তুমি বেশি শাসন বা আদর দেখাতে এসো না, অন্তত আমার সামনে। বিকাল 5টার দিকে ও বাসা থেকে বের হয়েছে এখানে আসবে বলে। তানহা আর নীলাদ্রকে ওর সাথে আনতে বলেছিলাম। ওর দেরি হবে বলে ও একাই চলে এসেছে। আমিও ভাবলাম সাকিব এতদিন পর আসছে, একাই যাক না হয়। অথচ তুমি দেখো আমার গুণধর মেয়েকে, তার রাত 11টায় এখানে আসার সময় হলো। ভালোই ভালোই বল সিমরান, তুই এতক্ষণ কোথায় ছিলি? মায়ের এভাবে গোয়েন্দাদের মতো জেরা করা দেখে ঘাবড়ে গেল সিমরান। হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি জবাব দিবে এখন মাকে? মা আবার ওর চালবাজি কোনোভাবে ধরে ফেলেনি তো? অসহায় চোখ নিয়ে সাকিবের দিকে তাকালো, কিন্তু না, সেখানেও আশ্রয় নেই। ওই বেচারা নিজেও জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি জানান দিচ্ছে যে সাকিব এই মুহূর্তে সিমরানের উপর প্রচুর পরিমাণে রেগে আছে, প্লাস ওকে নিয়ে কিছুটা কনফিউশনে আছে। ছোট মাথার মিথ্যার ভান্ডারে মাকে জবাব দেওয়ার মতো আর কোনো মিথ্যা জমা নেই। তাই অগাত্তা মুখ বন্ধ করে বসে রইল। বেশ কিছুক্ষণ ধরে মেয়ের নীরবতা সহ্য করে ফের জিজ্ঞেস করলেন একই কথা, কিন্তু সিমরান কোনো রেসপন্স করলো না। আর সহ্য করলেন না রাজিয়া। বসা থেকে উঠে এসে ঠাস করে মেয়ের গালে দুটো চড় বসিয়ে দিলেন। বড় আদরে মেয়েকে মানুষ করলেও শাসনের দিকে কোনো ছাড় নেই রাজিয়ার কাছে। এতগুলো মানুষের সামনেই মেয়েকে বেধড়ক মারধর করে শান্ত হলেন। নাসিমা, আসমা আর বাকি সবাই মিলেও আটকাতে পারলো না তাকে। রেগে রণচণ্ডী রূপ ধারণ করেছে। সাকিব কেন জানি খালামণিকে আটকাতে চাইলো না। আজকের ঘটনার জন্য সিমরান নিজেই দোষী। সে ওর সাথে দেখা করতে আসছে বলে কোথায় গিয়েছিল সেটা জানা দরকার। কিন্তু চোখের সামনে এভাবে মার খাচ্ছেন সিমরান, এতে ওর কোনো হেলদোল নেই। তখনকার রাগটা মনের মধ্যে জমে আছে এখনো। লম্বা একটা হাই তুলে নিজের রুমে চলে গেল। বিশেষ ভালো লাগছে না কিছুই। সকাল 9টার দিকে রাত কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে নিল। ঘুম থেকে উঠে রাতে ঘটে যাওয়া সবকিছুই শুনেছে সাকিব ভাইয়ের ফুপির কাছে। সবকিছু শুনে সিমরান আপুর জন্য খারাপ লাগলো একটু। এত বড় হয়েছে আপু, তারপরেও খালামণি মারে আপুকে। যখন আদর করে তো তখন মাথায় তুলে রাখে, আর যখন মারে তখন। কলেজ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। এসে দেখে মা আপন মনে রুমাল সেলাই করছে। মায়ের পাশে এসে বসলো রাত, তারপর জড়িয়ে ধরে আস্তে করে বলল, মা, আজকে আমার সব বন্ধুরা মিলে পাহাড়ি এলাকায় ঘুরতে যাচ্ছে। সোমা, মেহু, ফারহানা, মিলি এরাও যাচ্ছে। তো ওরা বলেছে যে আমি না গেলে নাকি ওরাও যাবে না। আমাকে যেতেই হবে মাস্ট। ভয়ে ভয়ে কথাটা বলে তো দিল রাত, কিন্তু সে জানে মা কখনো রাজি হবেন না। খালামণির উপর রাজি হওয়ার দায়িত্বটা ছেড়ে দিবেন, আর তিনিও রাজি হবেন না। কিন্তু তাকে অবাক করে দিয়ে আসমা রহমান মুখে একটু হাসি ফুরিয়ে প্রশ্ন করলেন, ভালো কথা তো এটা। সব বন্ধু যখন যাচ্ছে তুইও যা। সবার সাথে তাল মিলিয়ে চল। ওদের থেকে পিছিয়ে থাকবি কেন? তা কতদিনের ট্রিপে যাচ্ছিস তোরা? 5-6 দিন হলে কিন্তু যেতে দিব না।
সত্যি মা, আমি যাব। মাত্র 2 দিনের ট্রিপ মা, আজকের দিনটা আর কালকের, এরপরে আমরা সবাই চলে আসব। আসমা রহমান হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর তিনি উঠে নিজের রুমে চলে গেলেন। রাত কিভাবে নিজের খুশিটাকে প্রকাশ করবে বুঝতে পারছে না। মানে মা তাকে কখনো কোথাও যাওয়ার অনুমতি দিবে এটা স্বপ্নাতীত। সেখানে ওদের সব সিদ্ধান্ত আরেক মহিলা নেন। 10 মিনিটের মধ্যেই তিনি ফেরত এলেন, হাতে কিছু একটা নিয়ে। রাতের হাতে সেই জিনিসটা ধরিয়ে দিয়ে বললেন, এতে কিছু টাকা আছে, ঘুরতে যাচ্ছিস, টাকার দরকার আছে খুব। কোনো কিছু কিনতে ইচ্ছে হলে কিনবি, ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে রাখবি না খবরদার। আর হ্যাঁ, হাতে কিন্তু মনে করে মলমটা লাগিয়ে নিয়ে তারপর যাস। কোথায় যাওয়া হচ্ছে রাতেশ? মায়ের হাত থেকে টাকাটা নেওয়ার সময় খালামণি এসে উপস্থিত হলো। এতক্ষণ রান্নাঘরেই ছিল। যেই দেখেছে সে কোথাও যাওয়ার জন্য বের হয়েছে, অমনি বাধা দিতে চলে এসেছে। টাকাটা হাতে নিয়ে ভয়ে ভয়ে বলল, কলেজ থেকে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি খালামণি। তোকে কি আমি একবারও যেতে বলেছি রাত? আমার অনুমতি ছাড়া তোর কোথাও যাওয়ার সাহস হয় কি করে? ওর সাহস হয়েছে কারণ আমি ওকে যেতে বলেছি। তুমি এবার তোমার সন্তান, তোমার সংসার নিয়ে চিন্তা করো বুবু। আমিও একটু মায়ের দায়িত্বটা পালন করতে শিখি, দেখি সন্তানের কিসে ভালো হয়। আজমা, তুই তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি? রাত, তুই আয় এখন, তোর দেরি হয়ে যাবে না হলে। এদিকটা চিন্তা করিস না, আমি সামলে নিব সবকিছু। মায়ের দিকে তাকিয়ে সৌহার্দ্যপূর্ণ হাসি দিয়ে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল সে। আজকের দিনটা তার কাছে সবচেয়ে আনন্দের দিন বলে মনে হচ্ছিল। রাতের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার রুমাল সেলাইয়ে মন দিলেন আসমা। আর তার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল বড় বউ নাসিমা। আসমা কখনো তার মুখের উপর কথা বলতে পারে এটা কখনো ভাবেনি। তার অনুমতি না নিয়ে রাতকে বাইরে যেতে বলল আসমা। এটাও হওয়ার ছিল তার সাথে। সিমরান, সিমরান, কোথায় তুই? রাতে একটা নাটক করছিস, বেশি কিছু বলিনি, কিন্তু এবার আর কোনো নাটক করলে তোর একদিন কি আমার একদিন। কোথায় তুই সিমরান? সিমরান সিমরান করে পুরো বাসাটা মাথায় করে তুলল রাজিয়া। মহাচিন্তায় পড়ে গেল বেচারি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখেছে সিমরান উধাও। পুরো বাসা খুঁজে ফেলেছে, ও কোথাও নেই। সাকিবের সাথেও নাকি যায়নি। সকাল সকাল রাজিয়ার এমন চিৎকার চেঁচামেচিতে বাসার সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। সাকিব কি যেন একটা কাজ করছিল নিজের রুমে বসে। খালামণির এমন চিৎকার শুনে সেও নিচে এলো। কি হয়েছে খালামণি, এত চেঁচাচ্ছ কেন? সাকিব, সাকিব, সিমরানকে কোথাও দেখতে পাচ্ছি না সকাল থেকে। তুমি কি জানো ও কোথায় গেছে? নাসিমা সাকিবকে কিছু বলার সুযোগ না দিয়েই বাস খাই গলায় রাজিয়াকে যা তা বকতে শুরু করলো। তার ধারণা সিমরানকে রাতে ওইভাবে মেরেছে বলেই আজকে সিমরান বাসা থেকে চলে গেল। সন্তান পালন শেখাতে এসেছে আমাকে? সন্তান? শোন রাজিয়া, আমি আমার 3টা সন্তানকেই মানুষ করেছি। তুই আমাকে সন্তানের শাসন আদর শেখাতে আসিস না। কি দরকার ছিল তোর মেয়েটাকে ওইভাবে মারার? মানছি ওর আসতে একটু দেরি হয়ে গেছে না হয়, তাই বলে তুই এমন করবি মেয়েটার সাথে? তার চেয়েও বড় কথা, ও আমার ঘরের হবু বউ। ওর যদি কিছু হয় রাজিয়া, আমি বলে দিচ্ছি তোর সাথে খুব খারাপ হবে। মা, তুমি একটা চুপ করবে? যখন তখন অন্যের সন্তানের অধিকারে ভাগ বসাতে যাও কেন? খালামণির কাছে যাওয়া উচিত মনে হচ্ছে, তিনি তাই করেছেন। এতে তুমি বাধা দেওয়ার কে? আর শাসনের কথা বলছো, কই তুমি তো তোমার নিজের মেয়েকে শাসনের বেড়াজালে আবদ্ধ করে ভালো রাখতে পারোনি। নোংরামের শিক্ষা দিয়েছো নিজের পেটের মেয়েকে, এখন আবার বোনের মেয়েকেও নিজের মেয়ের মতো বানাতে চাইছো। বেশ রাগ নিয়েই কথাগুলো বলল সাকিব। মেজাজ বিগড়ে আছে তার। ব্রেকফাস্টের টেবিলে বসে মা রাতের সাথে এতদিন ধরে যা যা করেছে সবকিছুই শুনেছে সে। নাসিমা রহমান তখন রান্নাঘরে ব্যস্ত ছিলেন, তাই নিদ্রা আর খুশি মিলে খাবার সার্ভ করছিল। সেই ফাঁকেই সাকিবের কানে সব কথা তুললো ওরা। যদিও রাতকে সে খালাতো বোন হিসেবেই মানে, তারপরও ওর সাথে মা এরকম করেছে এতদিন। নাসিমা রহমান থো মেরে গেলেন ছেলের কথা শুনে। ছলছল চোখে কিছু বলতে যাবেন, তখন সাকিব গজ করতে করতে বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় রাজিয়াকে বলে গেল চিন্তা না করতে, সিমরানকে খুঁজে বের করে নিয়ে তবেই বাসায় ফিরবে সে। বাসে একটা সিটে গদাগদি করে বসেছে রাত আর সিমরান। পুরো বাসে সবাই হই হুল্লোড় করছে, আর তারা দুজন একদম চুপচাপ হয়ে আছে। রাতের সাথেই ঘুরতে যাওয়ার জন্য বাসা থেকে চুপি চুপি চলে এসেছে। রাত ওকে সাথে নিতে চাচ্ছিল না একদমই, কিন্তু পরে বন্ধুদের জড়াজড়িতে নিম রাজি হলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল রাত। পাশে বসেই সিমরান ফোনে চ্যাটিং করতে ব্যস্ত। এই মুহূর্তে রাতের কাছে সিমরানকে বিশ্ব বেহায়া মেয়ে বলে মনে হলো।
যেই মেয়েকে কয়েক ঘন্টা আগেই মা বেধড়ক মারপিট করেছে, সেই মেয়ে ঘন্টা কয়েকের মধ্যেই সব ভুলে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিংয়ে মশগুল হয়ে আছে। একবার ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো রাত। এ দেখো না, মুখে ফিচেল হাসি লাগিয়ে সাকিব ভাইয়ের সাথে মধুর প্রেমালাপ করতে আসে। রাগে ক্ষোভে ঘাড় ঘুরিয়ে নিল রাত, ফের জানালার বাইরের দিকে তাকিয়ে রইল। আর মাত্র কিছুক্ষণ, এরপরেই গন্তব্যস্থলে পৌঁছে যাবে রাতদের বাস। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12:30 বাজছে। পেটের মধ্যে মোচড় দিয়ে উঠতেই মনে পড়লো আজকে সকালে কিছু খাওয়া হয়নি ঘুরতে আসার উত্তেজনায়। এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠলো রাতের। ফোন হাতে নিয়ে দেখলো সাকিব ভাই ফোন করেছে। এই সময়ে হঠাৎ সাকিব ভাইয়ের ফোন, কিছু বুঝে উঠতে পারলো না। এরকম ভাবতে ভাবতেই ফোন কেটে গেল। মিনিট দুয়েক পর আবার রিং হতেই ফোন রিসিভ করলো রাত। হ্যালো রাত, বলছিলাম যে সিমরান কি তোর সাথে আছে? আসলে সকালে ঘুম থেকে উঠে কোথায় যেন বেরিয়ে গেল, কোথাও খুঁজে পাচ্ছি না, আর ফোনটাও বন্ধ দেখাচ্ছে। প্লিজ বলো না বুড়ি, ওকে তোর সাথে আছে? সাকিবের কথায় যথেষ্ট অবাক হয়ে গেল রাত। সিমরানের ফোন বন্ধ মানে সে তো দিব্যি টুংটাং শব্দ তুলে চ্যাটিং করছে সাকিব ভাইয়ের সাথে, আর সাকিব ভাই বলছে তার ফোন বন্ধ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি এসবের? কি হলো রাত, বল। তো তো তোমাকে আমি টেক্সট করে সবকিছু বলছি সাকিব ভাই, এখন ফোনটা রাখো। ফোন কেটে দিয়ে সিমরানের দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে রইল রাত, যেন এটা এক নতুন সিমরান, যার সাথে আগের সিমরান আপুর কোনো মিল নেই। তাকে দেখে মনে হচ্ছে খুব পছন্দের প্রিয় মানুষের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে আছে। একটু উকি দিয়ে সিমরানের ফোনের দিকে তাকানোর চেষ্টা করতেই ও ফোনটা সরিয়ে নিয়ে বলল, কি ব্যাপার, অন্যের ফোনে উকি ঝুঁকি মারছিস কেন? রাত কিছু না বলে ফোনটার দিকে আর চোখে তাকায় না। আড়াল করে নিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। কার সাথে এত কথা বলছিল সিমরান? সাকিব ভাইয়ের সাথে তো বলেনি। তাহলে ওর কি আরো কোনো সম্পর্ক আছে? সন্ধ্যা হতে চলল প্রায়। সাকিব রাস্তার পাশে বসে একের পর এক সিগারেট শেষ করতে চলেছে। থামার কোনো লক্ষণ নেই ওর মধ্যে। কোনোদিন সিগারেটের প্যাকেটে হাত দেয়নি ও, কিন্তু আজকে ধরেছে সিগারেট। প্রথমে তিতকুটু স্বাদ ছিল, খুব বাজে লাগছিল ধোঁয়াটা গিলতে। এরপর একের পর এক নেওয়ার পর অভ্যাস হয়ে গেল। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। কিসের এক প্রতিহিংসায় জ্বলন্ত সিগারেটটা হাতে মুঠ করে ধরে রইল। আনিস রায়হান আহমেদ আর আফতাব রহমান কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছেন। বাসায় কি হয়েছে নাকি হয়নি সেসব কিছু থেকে এই দুই বন্ধু বহু দূরে। সারাদিন বাসার বাইরে থেকে ব্যবসা করে। ব্যবসার জন্য দুই বন্ধু একসাথে এক বাসাতেই থাকে। সময় পেলে 2 দিন পর 3 দিন পর বাসায় আসে। কালকে ছেলে এসেছে, তার জন্য আজকে বাসায় চলে এলো দুজনেই। বাসায় তখন থমথমে অবস্থা বিরাজ করছে। সাকিব সিমরান এদের কেউই ফিরেনি এখনো। রাজিয়া একটু পর পর আঁচলে চোখ মুছছে। আসমা এসে ওদের দুজনকে খাবার দিলেন। খাওয়ার পর বাসার সব ঘটনা খুলে বলল আসমা। রাত ঘুরতে গেছে সেটাও বলল। না হলে পরে রাতের বাবা আনিস রায়হান আহমেদ ঝামেলা করবেন খুব। সব শুনে ঝিম ধরে বসে রইলেন আফতাব রহমান। একবার শুধু মুখ খুলে বললেন, সিমরানের ব্যাপারটা কি, আমি সেটা বুঝতে পেরেছি। ব্যাস হয়ে গেল। নাসিমা তার বিখ্যাত হাদিস শুরু করলেন স্বামীর সাথে। একবার বিলাপ করে কাঁদছেন তো আরেকবার আফতাব রহমানকে গালিগালাজ করছেন। আসমা ভ্রু কুঞ্চিত করে বুবুর দিকে তাকিয়ে রইল। যার মেয়ে তার পুড়ছে না, তাহলে এনার মতো পুড়ছে কেন? সবার ছোট একটা কনফিউশন দূর করতে চাই। রাত আর সাকিবের পরিবারের সবাই একসাথে থাকে ওদের বাবার ব্যবসার কারণে। দুইজন একসাথে থেকে ব্যবসা করেন, তাই পরিবারও একসাথে এক বাসাতেই থাকে। সিমরানকে ফলো করতে করতে একটা জঙ্গলের কাছে এসে থামলো রাত। বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছে সবাই। ওরা সবাই যখন ঘোরাঘুরি সেলফি তুলতে ব্যস্ত, তখন সবার অলক্ষ্যে সিমরান এই দিকে আসতেছিল। ও সেটা খেয়াল করে মিলিদেরকে কোনো রকমে ম্যানেজ করে সিমরানের পিছু নিল। কিছুক্ষণ পরে সিমরান ওর সামনে থেকে হঠাৎ করে উধাও হয়ে গেল। চোখের সামনে থেকেই হঠাৎ করে কোথায় চলে গেল বুঝতে পারলো না। মিনিট দশেক ধরে সেখানেই দাঁড়িয়ে রইল। হঠাৎই একটা ছেলের হাসির আওয়াজ পেল কাছের একটা গাছের আড়াল থেকে। পা টিপে টিপে সেদিকে এগিয়ে গেল সে। গাছটার খুব কাছে গিয়ে থমকে গেল। চাপা গলায় কথা বলছে কোনো মেয়ে। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে কান পেতে রইল রাত। শুনতে পেল, সব কিছু ঠিক আছে তো রায়হান? তুমি হঠাৎ করে আমাকে এখানে কেন ডাকলে? শোনা, খুব বড় একটা সমস্যায় পড়েছি আমি। সাকিব মনে হয় কিছু একটা আঁচ করতে পেরেছে। কিছুক্ষণ আগে হাবিব আর লামিমকে ওর 3 বন্ধু দিয়ে আচ্ছা মতো মারধর করেছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না সিমরান, মাথা খারাপ হয়ে গেছে আমার। শান্ত হও তুমি। একটু কিছু হতেই এমন করো না তো। ও আজ করতে পারলেই কি হয়েছে, এতে তো আমাদের ফায়দা হাসিল করাই যাবে না।
তোমার মোটা মাথায় কি কিছুই নেই রায়ান? সেদিন কি বলেছিলাম ভুলে গেছো? সব মনে আছে আমার, কিন্তু হঠাৎ করে লামিম এমন একটা খবর দিল যে মাথা পুরো হ্যাং হয়ে গেছিল আমার, তাই আর কি। সাকিব, শুধু একটা বার আমার সামনাসামনি হোক, এই পৃথিবীর আলো ওর জীবন থেকে চিরতরে দূরে সরিয়ে দেবো আমি। কথাটা শুনেই মাটিতে বসে পড়ল রাত। এইমাত্র এইসব কি শুনলো সে? রাত 12টার দিকে টলতে টলতে বাসায় ফিরল সাকিব। ওর 3 বন্ধু ওকে ধরে ধরে নিয়ে এসেছে। আসমা তখনও জেগেই ছিলেন। কলিং বেলের শব্দের দরজা খুলে দেখেন সাকিবকে ওর বন্ধুরা ধরাধরি করে দাঁড়িয়ে আছে। ভাগ্যিস তখন নাসিমা জেগেছিলেন না। সন্ধ্যা রাতেই স্বামীর সাথে ঝগড়া করে ঘুমিয়ে পড়েছিলেন। কোনো রকমে নিজের রুমে গিয়ে দেহটাকে বিছানায় এলিয়ে দিল সাকিব। ঘুমে দু চোখ জড়িয়ে আসছে। ওর বন্ধুরা আসমাকে চুপি চুপি কিছু একটা বলে চলে গেল। সকাল 7টা বাজতে না বাজতেই রাত বেগ নিয়ে বাসায় এসে হাজির। নাসিমা রহমান ছেলের জন্য হাঁক ডাক ছেড়ে কাঁদছেন, আর মাঝে মধ্যেই কি একটা মনে হলেই রাতকে বকছেন। এই সময় রাতকে বাসায় ঢুকতে দেখে বেশ অবাক হয়ে গেল আসমা আর রাজিয়া। বুবুর পাশে বসে ওকে সান্ত্বনা দিচ্ছিল 2 বোন। রাত, এই 7 সকালে তুই? তোর না কালকে আসার কথা ছিল? আর এত সকালেই বা কেন? আসমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে রাত ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, সাকিব ভাই কোথায় আম্মু? খুব জরুরি দরকার আছে ভাইয়ের সাথে। ভাই কি রুমেই আছে এখনো? রাতের কথা শুনে মাঝপথে কান্না থামিয়ে তেতে উঠলেন নাসিমা। এই মেয়ে, তুই আমার সাকিবকে খুঁজছিস কেন? তোর জন্য আজকে আমার ছেলেটার এই অবস্থা। ও কখনো নেশা করেনি। কালকে তোর জন্য আমার ছেলেটা... তুই তুই আমার ছেলের কাছে যাবি না। তোর জন্য সিমরান বাড়ি ছেড়েছে। কালকে আমার ছেলেটা নেশা করে বাসায় এসেছে। এসব অলক্ষণে কারবার শুধু তোর জন্য হচ্ছে। তুই যাবি না আমার ছেলের রুমের দিকে। নাসিমার কথা শুনে যতটা না অবাক হলো রাত, তার থেকে বেশি অবাক হলো উপস্থিত বাকি সবাই। সবকিছুতে রাতকে এমনভাবে দোষ দেন নাসিমা যে সাধারণ বিবেচনা বোধটুকু হারিয়ে ফেলেছেন। খালামণির কথা শুনে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইল রাত। সাকিব ভাই নেশা করেছে কথাটা বুঝতে কয়েক মিনিট লাগলো তার। ধীর পায়ে সাকিবের রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। পিছন থেকে নাসিমা গলা ফাটিয়ে চিৎকার করে চলেছেন। সেটা কান অব্দি এসে পৌঁছানো তার। সাকিব ভাইয়ের রুমের সামনে এসে থেমে গেল সে। কাপা কাপা হাতটা বাড়িয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। সাকিব তখন বেলকনিতে বসে সিগারেট টানতে ব্যস্ত। রুমে কারোর পায়ের আওয়াজ পেয়ে চেঁচালো, আমার রুমে কে এসেছে এখন? বারণ করেছিলাম না আমার রুমে আসতে? সাকিব ভাই, আমি এসেছি। তোমার রাত বুড়ি এসেছে তোমার রুমে। হাতের সিগারেটটা ফেলে দিল সাকিব। বা হাতের উল্টো পিঠে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে একটু হাসি দিয়ে রাতের দিকে ঘুরলো। রাত অসহায় চোখ নিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। ওর এই অবস্থাটা সহ্য করার মতো নয়। তুই? ভালো কথা। সিমরান কোথায় রে? আমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে এখনো নিশ্চয়ই। ও কোথায় আমি জানি না। কালকে সন্ধ্যার পর থেকে ওকে আর কোথাও দেখতে পেলাম না। ওই ছেলেটার সাথে কোথাও যেন উধাও হয়ে গেছে ও। বাদ দাও ওর কথা। ওর মতো মেয়ের জন্য তুমি নাকি নেশা করেছিলে কালকে শুনলাম। নিচের দিকে তাকিয়ে রইল সাকিব। চোখে আবার পানি এসে জমেছে। বুকের ভিতর চাপা কষ্টগুলো বড় যন্ত্রণা দিচ্ছে তাকে। রাত বেগটা এক পাশে সরিয়ে রেখে সাকিবের পাশে বসে ওর কাঁধে হাত রাখলো। সাকিব কান্না ভেজা চোখে একবার ওর দিকে তাকালো, পরক্ষণেই ওকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। কয়েক ঘন্টা অতীত। রাতের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে সিমরান আর রায়হানের কথাবার্তা শুনে। যেই সিমরানকে ওর সাকিব ভাই এত ভালোবাসে, সে কিনা তাকেই শেষ করতে তার বয়ফ্রেন্ডের সাথে হাত মিলিয়েছে। যেখানে সিমরান সাকিব ভাইকে ভালোই বাসে না, সেখানে সাকিব ভাই ওকে বিয়ে করার স্বপ্ন দেখছে। আলগোস পিছিয়ে এলো রাত। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সাকিব ভাইকে তৎক্ষণাৎ একটা মেসেজ দিল। মেসেজটা ছিল এই, সাকিব ভাই, তোমার সিমরান অন্য একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে আছে। ও আমার সাথেই ঘুরতে এসেছে আজকে। কিছুক্ষণ আগে তুমি যখন আমাকে কল দিলে তখন আমি ভাবছিলাম ও তোমার সাথে মেসেঞ্জারে চ্যাটিং করছে। তাই তখন তোমাকে বলেছিলাম যে পরে সবকিছু টেক্সট করে জানাবো। বাট সাকিব ভাই, আমি কয়েক সেকেন্ড আগেই চমকে দেওয়ার মতো একটা কথা জানতে পারলাম। সিমরান আপু আর বর্তমান বিএফ মানে ওর ভালোবাসার মানুষের সাথে মিলে তোমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। ভালো কথা, ওর সেই ভালোবাসার মানুষটির নাম রায়হান। আমি সবকিছু আড়ালে লুকিয়ে শুনে ফেলেছি। তুমি কোনো টেনশন করো না, আমি কালকেই বাসায় আসছি। গুড বাই সাকিব ভাই। মেসেজটা সেন্ড করেই সেখান থেকে ওর গন্তব্যস্থলে রওনা দিল, সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরবে বলে। এদিকে সাকিব সারাদিন খোঁজ খবর নিয়েছে সিমরানের ব্যাপারে।
ওর সব কলেজ বান্ধবী বন্ধু সবাইকে ওর সম্পর্কে জিজ্ঞাসা করে। কয়েকজন সিমরানের কথা ভালো বললেও বেশিরভাগই ওর চরিত্রের গুণগান করেছে ওর কাছে। সাকিব সিমরানের উঠবি এটা বিশেষ কেউ জানে না, এমনকি সাকিবকে কেউ সিমরানের সাথে দেখেওনি কখনো। তাই ওর কলেজ বান্ধবীগুলোই রায়হান আর ওর সম্পর্কের ব্যাপারে সবকিছু খুলে বলে সাকিবকে। ওদের ডেটিংয়ে যাওয়া, রিলেশনশিপের মেয়াদ সবকিছু বলে। সবকিছু ওদের থেকে শুনে যদিও বা সাকিবের বিশ্বাস হতো না, কিন্তু একটা ছবি দেখে ওর সিমরানের উপর থাকা সমস্ত ভরসা ভেঙে চুরমার হয়ে গেল। সিমরান আর রায়হানের খুব অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি দেখায় ওর বান্ধবীরা, যেগুলো ওদের ফোনে ছিল। ছবিগুলো দেখে কয়েক মুহূর্তের জন্য সাকিব স্তব্ধ হয়ে গিয়েছিল, কিছু বলতে পারেনি কিছুক্ষণ। এরপর ওদের থেকে আরো খোঁজ খবর নেয় রায়হান আর সিমরানের ব্যাপারে। ওদের থেকেই রায়হানের দুটো বন্ধুর কথা জানতে পারে, যাদের থেকে জানা যাবে যে ওরা দুজন এখন কোথায় আছে। ব্যাস, আর কোনো কথা নেই। ওর 3 বন্ধুকে লাগিয়ে দিল ওই দুটোকে খুঁজে বের করে আচ্ছা মতো ধোলাই দিতে। ধুলাই পর্ব শেষ হওয়ার কিছুক্ষণ পরেই রাতের মেসেজ এলো ওর ফোনে। আর মেসেজটা ওপেন করেই বিশ্বাস করতেই পারছিল না এই সব কিছুই। কিন্তু ও নিজেই ওই মেয়েগুলোর কাছে যা শুনেছে তাও তো মিথ্যা নয়। নিজের মনের বিরুদ্ধে গিয়েই রাতের মেসেজটা বিশ্বাস করলো। এক বুক চাপা আর্তনাদ এসে ভিড় করলো ওর কাছে। বর্তমান কাঁদতে কাঁদতেই রাতের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল সাকিব। বড্ড বেশি ক্লান্ত সে। এদিকে বেচারি রাত এখনো ঘোরের মধ্যে আছে। সাকিব ভাই তাকে জড়িয়ে ধরেছে এটা তো সে ভাবতেই পারছে না। হেবাচাকা খেয়ে বসে রইল কতক্ষণ কে জানে। হঠাৎ করেই হুঁশ এলো, সাকিব ভাই তাকে ধরে কাঁদছে। ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, কিন্তু কান্নার রেশ চোখে মুখে লেগে রয়েছে এখনো। চোখের কোণে কয়েক ফোঁটা পানি চিকচিক করছে। হাত দিয়ে সেটা মুছে দিল। ঠিক তখনই আমায়রা সাকিবের রুমে এলো ওর সাথে কথা বলার জন্য। আমায়রা সাকিবের ছোট বোন। এতদিন বাসায় ছিল না সে, পড়াশোনার জন্য বাসা ছেড়ে কলেজের কাছেই হস্টেলে থাকে। ভাইয়া এসেছে শুনে কালকেই চলে আসতো, কিন্তু হঠাৎ কোচিংয়ে পরীক্ষা শুরু হলো কালকে। আর তাই পরীক্ষা দিয়ে আজকে সকালেই বাসায় ছুটে এসেছে ভাইয়ার সাথে দেখা করতে। যদিও বা জানে যে সাকিব ওর মুখটাও দেখতে চায় না, তারপরেও ভাই তো রুমে এসে খুঁজে পেল না ভাইকে। তাই বেলকনিতে হয়তো থাকতে পারে, এটা ভেবে বেলকনিতে চলে এলো। এসে দেখে রাতের কাঁধে মাথা রেখে সাকিব ঘুমোচ্ছে, আর রাত ওর দিকেই তাকিয়ে আছে। এই মেয়েটাকে সহ্য হয় না আমায়রার। হনহন করে এসে রাতের কাঁধ থেকে এক ঝটকায় সাকিবকে দূরে সরিয়ে দিল। তুই আমার ভাইয়ের সাথে এখানে কি করছিস রাত? আমার ভাইয়ের কাছে তুই এখনো গুড়গুড় করিস কেন? আমায়রার ধাক্কায় সাকিবের ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখে যার মুখ সে এই জন্মে দেখতে চায় না, সেই ওর সামনে দাঁড়িয়ে রাতের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। একরাশ ঘৃণার চোখে আমায়রার দিকে তাকালো সাকিব। ওকে কিছু বলার আগে তুই আমাকে বল, তুই আমার রুমে কি করছিস? আমি কি তোকে আমার রুমে আসার পারমিশন দিয়েছি? কোন অধিকার আমার রুমে এসেছিস তুই? ভাইয়া, আমি তোর বোন। বের হ তুই আমার রুম থেকে। তুই আমার কেউ না, কেউ না তুই আমার, বুঝতে পেরেছিস তুই? এক্ষুনি বের হ বলছি। এই বলে সাকিব নিজেই আমায়রার হাত ধরে টানতে টানতে রুমের বাইরে বের করে দিল। রাত পিছন থেকে এসে সাকিবকে আটকাতে চাইলো, কিন্তু তার আগেই সাকিব ওকে বলল, রাত বুড়ি, তুই এখন আমার রুম থেকে যা, আমি একটু একা থাকতে চাই প্লিজ। মুখটা কালো করে রাত বেগ নিয়ে ওর রুম থেকে বেরিয়ে গেল। ও চলে যাওয়ার পর সাকিব আমায়রার মুখের উপর দরজাটা খট করে বন্ধ করে দিয়ে আবার বেলকনিতে এসে বসলো। মাথাটা যন্ত্রণা দিচ্ছে ভীষণ। দু হাতে মাথা চেপে ধরে সামনের দিকে তাকিয়ে রইল। একটা বড় ফার্মেসির সামনে সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে রায়হান। তার ঠিক নেই সিমরান কি কি করছে ভেতরে কে জানে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5টা 10 বাজে এখন। অসহ্যকর বিরক্তি নিয়ে মিল্লাতকে একটা কল দিল রায়হান। আমেরার বয়ফ্রেন্ড মিল্লাত, সে ওদের প্ল্যানের মূল হোতা। ওর ইশারায় এই দুইজন বাদর নাচ নাচছে, আর ও ওদের দেখে আর হাসে। 2বার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো মিল্লাত। প্রেয়সীর সাথে প্রেম নিবেদনে ব্যস্ত। এই সময় ফোন আসাতে বেশ বিরক্ত হয়ে গেল সে। বা হাতে ফোন তুলে কানে দিতেই ওপাশ থেকে ভয় পাওয়া গলায় রায়হানের কণ্ঠ শোনা গেল। আন্টির অবস্থা খুব খারাপ হয়ে গেছে আজকে মিল্লাত ভাই, তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। আজকেও আন্টিকে স্যালাইন দিতে হয়েছে, আরও ওই কী যেন 2টো ইঞ্জেকশন সেগুলো দিতে হবে। সেগুলো নিতেই আমি ফার্মেসিতে এসেছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি এসে ওখানেই দেখা করো। শাট আপ রাস্কেল, কখনো তো সময় বুঝে ফোন কর আমাকে। যখন তখন ফোন করে মেজাজ খারাপ করে দিবি না একদম। মা অসুস্থ হয়ে পড়লে আমি কি করব? আমি কি ডাক্তার নাকি? ডাক্তার যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই চিকিৎসা করা।
ভালো না হলে পরে বলবি আমি কাউকে দিয়ে টাকা পাঠিয়ে দেব বাইরে গিয়ে চিকিৎসা করানোর জন্য। এখন ফোন রাখ, ইডিয়ট। মিল্লাতের ব্যবহারে রায়হান থো বনে গেল। এ কেমন ছেলে আবার! নিজের মা অসুস্থ, অথচ তার খোঁজ খবর নেয় না একবারও। সিমরান আর ওর মায়ের দেখাশোনা করে। জেসি কখনো ওর মায়ের খবর দিতে গেলে সবসময় এই ব্যবহারটাই করে ওদের সাথে। তখনই সিমরান ইঞ্জেকশনের প্যাকেট নিয়ে বাইরে বেরিয়ে এলো। রায়হানকে ওরকম চুপ করে থাকতে দেখে ইশারায় কিছু জিজ্ঞেস করতেই ও বলল, মিল্লাত ভাই আজকে আসবে না বললো। ওনাকে আমি ঠিক বুঝতে পারি না, জানো তো। ধুর, রাখো তো ওর খবর। আমরা আমাদের নিজেদের বিষয়টা নিয়ে ভাবি না, ওদের ভেবে কি দরকার? রায়হান সিমরানের কথার প্রতি উত্তরে কিছু বলল না, চুপচাপ হসপিটালের দিকে পা বাড়ালো দুজনেই। রাতদের বাসায় এখন লঙ্কা কাণ্ড ঘটছে। সকালের ব্যাপারটা নিয়ে আসমা আর নাসিমার মধ্যে প্রচুর ঝামেলা হয়েছে, এখনও হচ্ছে। সেদিন রাজিয়ার কথাটা শোনার পর থেকেই কেন জানি আসমার নিজের কাছে নিজেকেই বড় অপরাধী মনে হচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল তিনি মা হিসাবে ব্যর্থ। নিজের সন্তানের আদর শাসনের দায়িত্ব তিনি নিজেই না নিয়ে বোনের হাতে তুলে দিয়েছিলেন। বোন চোখের সামনে তার এক সন্তানকে মারে, আরেক সন্তানকে আদর করে, তারপরেও তিনি কিছু বলতে পারেন না। প্রথমে রাতের সাথে খুব ভালো থাকলেও হঠাৎ করেই বুবু ওর সাথে কেন এত খারাপ ব্যবহার করে, কেন অকারণে দোষ দেয়, তা আজও জানেন না তিনি। এতদিন খারাপ লাগলেও মুখ ফুটে কিছু বলতে পারেননি বুবুকে। কিন্তু রাজিয়াকে দেখে নিজের অপরাধ বোধটা যেন পাকাপোক্তভাবে গেঁথে গেল মনে। এইভাবে নিজের সন্তানকে অন্যের রসানলে আর পড়তে দিতে পারেন না তিনি। তাই আজকে নাসিমা রাতের সাথে অমন করে কথা বলায় ক্ষেপে উঠলেন। সারা দিন দুই বোনের তর্কাতর্কি চলল। নাসিমার সাথে আরও যোগ হয়েছে আমায়রা। রাজিয়া সহ বাসার বাকি সবাই মিলেও দুইজনের একজনকেও শান্ত করতে পারলো না। এদিকে বাসায় কি চলছে না কিছু, এসবের ধরাছায়ার বাইরে রাত আর সাকিব দুইজনের একজনেও নিজের রুমের বাইরে বের হয়নি সারাদিন। একজন মন ভাঙার যন্ত্রণায় সারাদিন কেঁদেছে, তো আরেকজন প্রিয় মানুষটাকে কষ্ট পেতে দেখে ছটফট করছে। সময় বহমান নদীর স্রোতের মতো সময় বয়ে চলেছে। দেখতে দেখতেই কেটে গেল বেশ কয়েকদিন। এই কয়েকদিনে আমূল পরিবর্তন হয়েছে সবার জীবনেই। সাকিব আর সিমরানের বিয়ের দিন এগিয়ে এলো। আজ বাদে কাল ওদের বিয়ে। পুরো বাসা বিয়ে উপলক্ষে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর তার তদারকি করছে রাত নিজেই। বিয়ের প্যান্ডেল, হলুদ সন্ধ্যার জন্য স্টেজ সাজানো, বিয়েতে যাওয়ার জন্য গাড়ি সাজানো, সবকিছুর তদারকি রাতের উপর। খালামণি নিজে থেকে রাতকে এই দায়িত্ব দিয়েছেন। একবার রাতের ক্ষীণ মনে হলো খালামণি যেন ইচ্ছে করেই এটা করেছেন। খালামণি খুব ভালো করেই জানে যে রাত সাকিবকে ভালোবাসে, আর সেজন্যই এটি করেছেন যেন রাত কষ্ট পায়। চোখের পানি তালা ঝুলিয়ে পাথর মানবীতে পরিণত হয়ে সব দায়িত্ব হাসি মুখে পালন করতে লাগলো সে। সন্ধ্যার মধ্যে হলুদ সন্ধ্যার সমস্ত আয়োজন করা শেষ, কিন্তু যার বিয়ে সেই বাসায় নেই। একটা হসপিটালে জয়েন করেছে সাকিব, সেখান থেকে একটা হেলথ ক্যাম্পিংয়ে আছে কিছুদিন হলো। সিমরানের কালো সত্যি জানার পরও ওকে বিয়ে করছে। কি করবে, আর ভালোবাসা ভুলে যাওয়া সম্ভব নয় ওর পক্ষে। সারাদিন কাজ শেষে ক্লান্ত হয়ে সন্ধ্যা 7টার দিকে বাসায় ফিরল সাকিব। বিয়ের জন্য মাত্র 3 দিনের ছুটি নিয়েছে। সাকিব বাসায় ফিরতেই সবাই রই রই করে উঠল। ওকে হলুদ সন্ধ্যার জন্য রেডি করাতে ব্যস্ত হয়ে উঠল সবাই। হলুদ পাঞ্জাবি পরে আমাকে কেমন লাগছে রে রাত বুড়ি? পার্লারের মেয়েদের সাথে বসে মেহেদির ডিজাইন সিলেক্ট করছিল রাত। এমন সময় সাকিবের আগমন ঘটলো। রাত ওর দিকে উল্টো ঘুরে বসেছিল, তাই ওর মাথায় হালকা করে টকা দিয়ে প্রশ্ন ছুড়ে দিল। মেহেদি ডিজাইন সিলেক্ট করা বাদ দিয়ে ঘুরে তাকিয়ে দেখে তার স্বপ্নের সাজে সেজে সাকিব ভাই দাঁড়িয়ে। অবাক নয়নে সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে রইল রাত। হলুদ পাঞ্জাবিতে অপরূপ লাগছে তাকে। সে সবসময় কল্পনা করে এসেছে সাকিব ভাইকে বর বেশে ঠিক কেমন দেখতে লাগবে। আজ যেন তার স্বপ্নটা পূর্ণ হতে চলল। মাছের মতো ওরকম হা করে তাকিয়ে থাকতে দেখে সাকিব বিরক্ত হয়ে বলল, ওভাবে দেখছিস কি আমাকে? আমি জানি আমি দেখতে সুন্দর। এভাবে বারবার আমার দিকে হা করে তাকিয়ে থেকে সেটা আমাকে মনে করে দিতে হবে না। এখন তাড়াতাড়ি করে বল, আমি দেখতে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে সাকিব ভাই, একবারে ঠিক আমার স্বপ্নের পুরুষটির মতো। কিছু বললি কি তুই? না 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 না, 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 কি বলবো আবার। সিমরান আপু তোমাকে দেখে ক্রাশ খাবে, এটা আমি 100% শিওর। দেখো আবার ওর বান্ধবীরা আবার তোমার প্রেমে না পড়ে। রাতের বাক্যলাপ শুনে সাকিব মুচকি হেসে ওর মাথায় আলতো করে গাঁটটা দিয়ে বলল, ধুর পাগলি, সব সময় বাজে কথা বলে। হাসতে হাসতেই স্টেজের দিকে এগিয়ে গেল সাকিব। আর তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল রাত। সাকিব ভাইকে তার নিজের করে পাওয়া হলো না, আর হলো না পাওয়া তাকে নিজের মতো করে ভালোবাসার অধিকার।
সিমরানের গায়ে হলুদের সময় সাকিব ওকে ভিডিও কল করলো, ওকেও এদিকে হলুদ লাগানো হচ্ছে। সাকিবের ভিডিও কল দেখে সিমরান বেশ বিরক্ত হলেও তা বাইরে প্রকাশ করলো না। মুখে মেকি হাসি ঝুলিয়ে ফোন স্ট্যান্ড সামনে রেখে স্বাভাবিকভাবেই কথাবার্তা চালিয়ে গেল। সিমরানের সাথে কথা বলার সময় হঠাৎ করেই ওর কয়েকটা বন্ধু একসাথে ওর উপর হামলা শুরু করলো। অনেকটা হলুদ হাতে নিয়ে চোখে মুখের উপরে মাখিয়ে দিল। চোখ মুখ আপাতত হলুদে মাখামাখি। এই বেশে সাকিবকে লাগছে ঠিক জোকারের মতো। কল কেটে দিয়ে হুড়মুড় করে নিজের রুমের দিকে ছুটে এলো। রাত তখন একা একাই ওর রুমের সামনের দিকটায় ডেকোরেশনের কাজ করছিল। বিভিন্ন ধরনের কৃত্রিম ফুল দিয়ে সাজাচ্ছিল সামনের দিকটা। ঠিক তখনই সাকিব প্রায় দৌড়াতে দৌড়াতে এলো। দৌড়ে এসে রুমে ঢোকার সময় রাত দরজার কাছে থাকায় টাল সামলাতে না পেরে ওর উপরেই মেঝেতে উল্টে পড়লো। পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো সাকিব। রাত তখনও মেঝেতেই। সাকিবের মুখ থেকে কিছুটা হলুদ ওর মুখেও লেগে গেছে। সেটাই মুছতে মুছতে উঠলো রাত। বিরক্তি ভরা চোখে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই সাকিব আবাল মার্কায় একটা হাসি দিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রুমের সামনেই বেসিনে 10 মিনিট ধরে মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে রইল রাত। না দেখে হলুদ মুছতে গিয়ে পুরো মুখটা হলুদে মাখামাখি হয়ে গেছে। সাবান দিয়ে ধোয়ার পরেও উঠছে না। ঘষে ঘষে মুখের নরম চামড়াটা লাল টুকটুকে করে ফেললো। মায়ের কাছে শুনেছে অবিবাহিত অবস্থায় অন্যের বিয়ের হলুদ নাকি নিজের মুখে ছোঁয়াতে নেই, সেজন্য হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে যায়ও নি সে। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যেই ভয়ে গেল না, সেই ভয়টা এসে সাকিব ভাই বেশ পাকাপোক্তভাবে গেঁথে দিয়ে গেলেন। বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে নিচে অনুষ্ঠানে চলে গেল রাত। এখন আর না গিয়ে কোনো লাভ নেই, যা হবার তা তো হয়েই গেল। রাতের লাল হয়ে যাওয়া মুখখানি দেখে আসমা অবাক হয়ে গেল। মুখে লাল রঙের সাথে খানিকটা হলুদের আঁচও রয়েছে গালে, কপালেও থুতনিতে। মেয়েকে বিষয়টা জিজ্ঞেস করলেন, কিন্তু রাত অতি সন্তর্পণে ব্যাপারটা এড়িয়ে গেল। যদিও বা মাকে সবকিছু খুলে বলতো, কিন্তু মায়ের পাশে দ্য ইন্টারন্যাশনাল সিকিউরিটি গার্ড খালামণি আর তার মেয়ে দাঁড়িয়ে আছে। একটু হেসে রাত মায়ের পাশে বসে পড়লো। সামনে সাকিব ভাইয়ের বন্ধুরা, নিদ্রা আপুরা সবাই গানের সাথে তাল মিলিয়ে ডান্স করছে। ওদিকেই তাকিয়ে রইল সে। নিদ্রা আর একটা গানের সাথে সাথে ছেলে কাপল ডান্স করছে, ওদের সাথে আর সবাইও ডান্স করছে। ওদিকে দেখতে দেখতেই সাকিব একবার ঘুরে আশেপাশের দিকে তাকালো, দেখে রাতও এসেছে। এখন রাতও সাকিবের দিকে তাকিয়েছে। তখন আর সাকিবও তার দিকে। একবারে চোখাচোখি হলো দুজনেই। চোখের ইশারায় কিছু জিজ্ঞেস করলো ওকে, কিন্তু কোনো রেসপন্স না দিয়ে চোখ নামিয়ে নিল। সাকিব ভাইকে যত হাসি মুখে থাকতে দেখছে, ওর ভিতরটা তত বেশি জ্বলছে। চুপচাপ ওখান থেকে উঠে বাইরে চলে এলো। হঠাৎ করেই কেন জানি খুব কান্না পাচ্ছে তার। ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে, কিন্তু পরিস্থিতি ওকে কান্না দূরে থাক, মন খারাপ করার মতো অবস্থাতেও রাখেনি। বাগানের একটা বেঞ্চে বসলো রাত। আজকের পর থেকে সাকিব ভাই অন্য কারো হয়ে যাবে। তাকে নিয়ে আর স্বপ্ন দেখার অধিকারটাও থাকবে না আজকের পর থেকে। সিমরান আপু সাকিব ভাইয়ের এত বড় ক্ষতি করতে চাইছে, আর সেটা জেনেও সাকিব ভাই ওকে কেন বিয়ে করতে যাচ্ছে তার কিছুই মাথায় ঢুকলো না রাতের। সবটাই তো জানে সাকিব ভাই, সবকিছু খুলে বলেছে ওকে, তারপরেও কেন? কিরে বুড়ি, এত রাতে এখানে বসে বসে কি বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিস নাকি? রাত প্রায় 12:30টার মতো হবে। বাগানের বেঞ্চে তখনও বসে আছে রাত। সন্ধ্যায় সেই যে বাসা থেকে বেরিয়ে এলো আর যায়নি ফিরে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল একা একাই। তখন উক্ত কথাটা শুনে মাথা তুলে দেখে সাকিব ভাই মহাবিরক্তিকর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। চোখ মুখ কুঁচকে ফের একই কথা জিজ্ঞেস করলো সাকিব। উত্তরে রাত বলল, না তো, আমার কি বয়ফ্রেন্ড আছে নাকি যে আমি তার সাথে এত রাতে কথা বলতে যাব? তাহলে এত রাতে তুই বাগানে বসে কি করছিস ঠিক করে বলতো? আবার বাসা থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস না তো? না, আমার ঘুম পাচ্ছে, আমি যাচ্ছি আমার রুমে। শক্ত গলায় কথাটা বলে গটগট করে বাসায় ঢুকে গেল রাত। রাতের যাওয়ার দিকে তাকিয়ে সাকিব 2 হাত বুকে ভাঁজ করে বেঞ্চটাতে বসলো। কিছুক্ষণ আগে তার সাথে করা সিমরানের ব্যবহারটা ঠিক লাগছে না তার। যেই সিমরান তাকে ভালোই বাসে না, সেই সিমরান ওকে সবার সামনে জড়িয়ে ধরে ছবি তুললো। না, কিছু একটা আছে এর আড়ালে। রাতের সাথে এটা নিয়ে কথা বলবে তারও উপায় নেই। খোঁচা দেওয়া কথা শুনে মেয়েটা চলে গেল। এদিকে তার সাকিব ভাই বিপদে পড়েছে সেটা খেয়ালই করলো না। পরদিন সকালে পুরো বাসায় শ্বাস শ্বাস রব। সবাই ভীষণ ব্যস্ত হয়েছে বাসার, কারোর কোনো পাত্তা নেই আজকে। যদিও বা সিমরান সাকিবের আপন খালাতো বোন, তারপরেও ও এই বাসার বউ হতে চলেছে আর কিছুক্ষণ পরেই। তাই ও এখন অন্য বাড়ির মেয়ে, প্লাস এই বাসার কোণে বলতে গেলে।
কনের বাসায় যাওয়ার জন্য কে কি পরবে, কি করবে, কিভাবে যাবে, এইসব প্ল্যানিং করছে সবাই মিলে। চারদিকে ঘুরে ফিরে এইসবই দেখছে আর উদাস হয়ে যাচ্ছে মোহনা। কোনো কিছুতেই কোনো উৎসাহ খুঁজে পেল না সে। খালামণিরা, নিদ্রা সহ সবাই ডেকেছিল ওকে ওদের প্ল্যানিংয়ে জয়েন হতে, কিন্তু ও গেল না। বেশ কিছুক্ষণ এইভাবে ঘোরাঘুরি করে ছাদে এসে এক কোণায় বসে পড়লো। হাতে করে একটা ছবির অ্যালবাম নিয়ে এসেছে, সুন্দর করে বাঁধাই করা অ্যালবামটা। কিছুক্ষণ ওটার কভারটার দিকে তাকিয়ে রইলো, এরপর কাপা কাপা হাতে খুললো সেটা। খুলতেই একটা হাস্যোজ্জ্বল ছবি বেরিয়ে এলো চোখের সামনে। কাপা হাতটা ছবির উপর রাখলো মোহনা। একটা ফুটফুটে 2 বছরের বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে একটা ফর্সা গড়নের ছেলে। মুখে ভুবন ভোলানো হাসি তার, কিন্তু চোখ দেখে মনে হচ্ছে যেন কি একটা চাপা কষ্ট মনের মধ্যে লুকিয়ে আছে। ছবিটার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল মোহনা। এই ছবির মানুষগুলো আজকে সত্যিই ছবি হয়ে গেছে। 2 বছর আগের স্মৃতিতে ফিরে গেল মোহনা। খুব সুখের একটা সাজানো গোছানো সংসার ছিল মোহনার। একটা 2 বছরের বাচ্চা মেয়ে নাফা আর স্বামী আহমেদকে নিয়ে দিনগুলো খুব ভালোই যাচ্ছিল তার। কিন্তু ওই যে বলে না, অতি সুখ কারো কপালে সয় না, ঠিক তাই যেন হয়েছে মোহনার সাথে। একদিন বিকেলে আহমেদ আর মোহনা সুপার শপিং মলে গেল শপিং করতে। শপিং শেষ করে দুজনেই হাসাহাসি করতে করতে রাস্তা পার হচ্ছে। ঠিক তখনই উল্টো পথগামী একটা বাস এসে ধাক্কা দিয়ে ফেলে দিল ওদের দুজনকেই। আহমেদের কোলে ছিল নাফা। ওরা পড়লো ঠিক রাস্তার উপর। মাথায় আঘাত লেগে সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেছিল মোহনা। তাই এরপরের কোনো ঘটনাই তার মনে নেই। যখন জ্ঞান ফিরে এলো তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে দেখে আপনজনদের সবাই আছে, কিন্তু নাফা আর আহমেদ কোথাও নেই। জিজ্ঞেস করলো যে ওরা দুজন কোথায়, কিন্তু সহজে কেউ উত্তর দিল না তাকে। বারংবার জিজ্ঞেস করাতে একজন বলল ওদের স্পট ডেথ হয়েছে। আর মোহনার জ্ঞান ফিরেছে পুরো 6 মাস পর। অ্যাক্সিডেন্টের পরই কমায় চলে গিয়েছিল মোহনা। হঠাৎ যখন আহমদ আর নাফার মৃত্যুর খবরটা শুনলো, প্রায় পাগলের মতো হয়ে গেল। সবসময় পাগলামি করতো, যখনই কোনো বাচ্চা মেয়ে দেখতো তার মাঝেই নাফাকে খুঁজতো যেন। প্রায় 1 বছর ধরে হসপিটালে থেকে মেন্টাল ট্রিটমেন্ট চলার পর সুস্থ হয়ে বাসায় ফিরলেও সেই আগের মোহনায় ফিরে যেতে পারেনি সে। একদম চুপচাপ নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেছে সে। কোনো কিছুতেই কোনো হেলদোল নেই আগের মতো। ছবির দিকে তাকিয়ে এইসব অতীত ভাবতে ভাবতেই চোখের কোণ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো ছবিটার উপর। আপুই, তুমি ছাদে বসে কি করছো এই অবেলায়? হঠাৎ করে কারো ডাকে সম্বিত ফিরে পেয়ে ঘুরে দেখে রাত এসে দাঁড়িয়েছে তার পিছনে। মোহনাকে ঘুরতে দেখে রাত এসে তার পাশে বসে কাঁধে মাথা রেখে আলতো করে জড়িয়ে ধরলো। মোহনা এক হাতে রাতকে জড়িয়ে ধরে হাসলো, এরপর বলল, কিছু ভালো লাগছিল না রে বুড়ি, তাই এখানে চলে আসলাম। তা তুই এখন ওদের সাথে প্ল্যানিং না করে ছাদে এসেছিস কেন? সাকিবের বউকে আনতে যাবি না তুই? না, ওই বাসায় ওই মেয়েকে আনতে আমি যাব না, আর যেতেও চাই না আমি। আর সেটা কেন চাই না তা তুমি ভালো করেই জানো আপুই। কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমি ঠিক করেছি এখন থেকে সাকিব ভাইয়ের সাথে আর কোনো কথা বলবো না, ওর সামনেও যাব না আর। ও ভালো থাকুক ওর ভালোবাসার মানুষকে নিয়ে। নাই বা পেলাম আমি আমার ভালোবাসার পূর্ণতা। রাতের কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল মোহনা। কি বলবে তার কথার প্রতি উত্তরে কিছু বুঝতে পারলো না। অ্যালবামটা বন্ধ করে একপাশে সরিয়ে রেখে রাতকে মুখোমুখি করলো নিজের। এরপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে। চোখ দুটো বেজায় ফুলে আছে মেয়েটার, চোখ আংশিক লালও হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে প্রচুর কেঁদেছে, এখনো চোখের কোণে পানি চিকচিক করছে। হাত দিয়ে সেটা মুছে দিতে দিতে কপট রাগ দেখালো রাতকে। ভালোবাসা ভালোবাসা করে কি নিজেকে খাবি নাকি তুই? কি অবস্থা করেছিস চোখ মুখের? বাসায় এত মেহমান, তোকে দেখলে কি ভাববে বলতো? শোন না বোন আমার, এইরকম করে না লক্ষ্মীটি। দেখ, যেই সাকিবকে তুই এত ভালোবাসিস সেই সাকিব কিন্তু তোকে ভালোবাসে না এতটুকু। সে শুধু তোকে বোন ভাবে, স্রেফ খালাতো বোন, এর বাইরে কিছু না। সাকিব ভাই বলে অন্ধ তুই। আর আজ যদি তুই তার বিয়েতে না যাস, তার সাথে কথা না বলিস, তাহলে ভাব আর সবাই বিষয়টি ঠিক কিভাবে নেবে। বাকি মানুষগুলোর কথা না ভাবিস, একটাবার খালামণির কথাটা অন্তত ভাব। তুমি কি পারতে আপুই নিজের ভালোবাসাকেও বলিদান দিতে? চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্যের হতে দিতে পারতে কি তুমি? এইটুকু বলেই রাত নিজেই নিজের মুখ চেপে ধরলো। কি বলতে কি বলে ফেললো সে। নিজের কষ্ট কমাতে গিয়ে যে সে প্রিয় আপুইয়ের পুরনো ক্ষতটাকে জীবিত করে তুললো। রাতের বাক্যগুলো শ্রবণ করে মোহনা নিজেও বাকরুদ্ধ হয়ে গেল। ঠোঁটগুলো কাঁপছে তার,
মুখ ফুটে অনেক কিছুই বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না কেন। সরি সরি আপুই, প্লিজ তুমি কিছু মনে করো না। আসলে আমি বুঝতে পারিনি, তাই কি বলতে কি বলে ফেলেছি। প্লিজ তুমি রাগ করো না। মোহনা অতি কষ্টে একটু হাসি ফুটালো মুখখানিতে, এরপর মাথা নাড়িয়ে বলল, আমি ঠিক আছি। রাত উভয় পেয়ে মোহনাকে দু হাতে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে শুরু করলো। দম বন্ধ হয়ে আসছে কান্নার তোরে। এদিকে কেউ একজন যে ওদের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল, সেটা ওদের দুজনের কেউই খেয়াল করেনি। নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত ওরা, তাই পিছনে তাকায়নি কেউই। একজন নিঃশ্বাস বন্ধ করে সবকিছু শুনলো। শুনে দুই হাতের মুঠো শক্ত হয়ে গেল তার। রাগে কাঁপতে কাঁপতে ছাদ থেকে ছায়া মূর্তিটির মতো চুপ করে নেমে গেল ছাদ থেকে। রাত প্রায় 9টার মতো হবে। বিয়ের কনের বাসায় সবাই উপস্থিত থাকলেও কনে উপস্থিত নেই তাদের মাঝে। বিয়ে বাড়িটা যেন শোক বাড়িতে পরিণত হয়েছে। সন্ধ্যার আগ পর্যন্ত মহোৎসাহে মুখরিত ছিল বাড়িটা, কিন্তু হঠাৎ করে উড়ো খবরে আনন্দের উৎসব মুহূর্তের মধ্যেই নিরানন্দে পরিণত হলো। চোখ মুখ শক্ত করে বসে আছে সাকিব। দু চোখ থেকে যেন আগুন ঝরছে তার। আশেপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই কারো। হইচই চেঁচামেচি করছে সবাই। বেশি উত্তেজিত হয়ে পড়েছেন নাসিমা রহমান। গলা ফাটিয়ে চিৎকার করেছেন রাজিয়ার উপর। এমন ব্যবহার করছেন যেন সব দোষ রাজিয়ার। মেয়ের বাসা থেকে পালিয়ে যাওয়ায় রাজিয়ার ওই হাত আছে। রাত চুপটি করে এক কোণে বসে রইল। আশেপাশে কি হচ্ছে না কি হচ্ছে না এই দিকে ওর কোনো ধ্যান ধারণা নেই। ওর মনের কষ্টগুলো গুনতে গুনতে ব্যস্ত। বেশ কয়েক মুহূর্ত শান্ত হয়ে বসে থাকার পর সাকিব উঠে দাঁড়ালো। এরপর খুব স্বাভাবিকভাবেই নাসিমা রহমানকে বলল, অনেক রাত হয়ে গেছে মা, বাসায় চলো। আমার ঘুম পাচ্ছে খুব, ক্লান্তও বেশ আমি। সাকিব, সাকিব বাবা আমার, তুই এসব কি বলছিস? আমি জানি বাবা, তুই এই ঘটনায় সত্যিই খুব আঘাত পেয়েছিস, যার জন্য তুই এই অপ্রাসঙ্গিক কথা বলছিস। তুই তো সিমরানকে খুব ভালোবাসিস, সেটা আমি জানি রে বাবা। তুই কোনো চিন্তা করিস না, তোর বিয়ে সিমরানের সাথেই হবে, আর আজকেই হবে। ও কার সাথে কোথায় পালিয়েছে জানি না। রাজিয়া যেভাবেই হোক, যেখান থেকেই হোক, ওর মেয়েকে খুঁজে নিয়ে আসবে। আমি তোকে কথা দিচ্ছি সাকিব। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে মা? কি আজে বাজে কথা বলছো তুমি? চুপচাপ বাসায় চলো। বিয়ের বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না, ব্যাস। সাকিব, সাকিবের রাগান্বিত চোখ দেখে নাসিমা রহমান একেবারে চুপটি হয়ে গেলেন। একবার আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে আরেকবার রাতের দিকে তাকালো সাকিব। উপস্থিত সবাই হা করে তাকিয়ে দেখছে তাকে, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণ রাতের দিকে তাকিয়ে থেকে হন হন করে সেই জায়গা থেকে প্রস্থান করলো সাকিব। ও চলে যাওয়ার পর একে একে সবাই চলে যেতে লাগলো। সিমরান আর সাকিবের কথা সবার মুখে মুখে উঠেছে। মিনিট দশেকের মধ্যেই পুরো বাসাটা ফাঁকা হয়ে গেল। নাসিমা রহমানের সাথে যারা যারা এসেছিল তারা সবাই চলে গেছে। শুধু রয়ে গেল আসমা আর তার মেয়ে আওরাত। কপাল চাপড়ে হা হুতাশ করছেন রাজিয়া। সেই কখন থেকে কেঁদে চলেছেন, থামার কোনো লক্ষণ নেই ওনার মধ্যে। নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এখন। মেয়ের জন্য সবসময় সবার সামনে ওনাকে মাথা নিচু করে থাকতে হয়েছে। এর আগে কত কাণ্ড ঘটিয়েছে তার ইয়ত্তা নেই। ভেবেছিলেন সাকিবের সাথে বিয়ে হওয়ার পর বুঝি সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না। এ মেয়ে সবার সামনে তার মুখ পুড়িয়ে দিয়েছে। বিয়ের আগ মুহূর্তে কোনো একটা ছেলের সাথে পালিয়ে গেছে সে। একটা বারও ভাবলো না তার মায়ের মান সম্মানের কথাটা। কাঁদতে কাঁদতেই আসমাকে এসব বলছেন রাজিয়া। না পারছেন সইতে, না পারছেন কিছু করতে। আসমা কিছু না বলে শুধু বোনকে সান্ত্বনা দিতে লাগলেন। কী বা বলবেন আর তাকে। সিমরান যা করলো এতে ওনারও খারাপ লাগছে খুব। বেচারা সাকিব এই আঘাতটা কি করে সহ্য করবে কে জানে। খুব বেশি ভালোবাসতো মেয়েটাকে। সেই মেয়েটা এইভাবে ওকে ঠকাবে ও হয়তো স্বপ্নেও ভাবেনি। কেমন আছো সোনা? সমজাতীয়দের সাথে থাকতে এখানে কেমন লাগছে তোমার? আধো অন্ধকার একটা রুমে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে সিমরান। মুখেও কাপড় দিয়ে শক্ত করে বাঁধন দেওয়া, যেন কোনো রকম চেঁচামেচি করতে না পারে। সামনের চেয়ারটাকে একবার উল্টো করে ঘুরিয়ে দিল। এরপর বেশ আয়েশ করে চেয়ারে বসে সিমরানকে উক্ত প্রশ্নটা করলো সাকিব। কিছুক্ষণ আগে কাজী সাহেব যখন ওদের বিয়ে পড়ানোর প্রস্তুতি নিচ্ছে, তখন সাকিব ওর এক বন্ধুকে আড়ালে ডেকে নিয়ে বলল, সিমরানকে যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে যেন বিয়ের আগেই বাসা থেকে বের করে নিয়ে যায়। আর এটাও বলে দিল ওকে ঠিক কোথায় নিয়ে যেতে হবে। ওর বন্ধুগুলো ওর কথা মতো সব কাজ শেষ করার পর সাকিব চুপটি করে বিয়ের আসরে গিয়ে বসলো। তার কিছুক্ষণ পরেই কথা উঠলো, সিমরান কোনো ছেলের সাথে বাসা থেকে পালিয়ে গেছে। যদিও সে সব কিছু জানে, তারপরেও এমন ভাব করলো যেন সে গভীর আঘাত পেয়েছে এই খবরে।
বাইরে শোকাবহ অবস্থা আর মনে মনে মুচকি হাসি তার। প্রফেশনাল অভিনেতার মতো অভিনয় করে কোনো রকমে সিমরানদের বাসা থেকে বেরিয়ে এলো সাকিব। অনেক বড় একটা কাজ আছে তার বর্তমান। ও উফ, সোনা, তুমি তো কথাই বলতে পারবে না, কারণ তোমার মুখে তো কাপড় বাঁধা আছে। বাঁধনটা খুলে দেবো কি? সিমরান পাগলের মতো মাথা নাড়লো। কাঁদতেও পারছে না সাকিবের নিষ্ঠুরতার পরিচয় পেয়ে। এই ছেলে নাকি তাকে ভালোবাসে। বিয়ের রাতে যে ছেলে তার বন্ধুদের দিয়ে হবু বউকে কিডন্যাপ করায়, সেই ছেলে তাকে ভালোবাসে কিভাবে? মাথা নাড়ানো দেখে সাকিব উঠে গিয়ে ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে দিল। কান্নারত অবস্থায় সিমরানকে দেখতে বড় ভালো লাগছে সাকিবের। যেদিন থেকে জানতে পেরেছে সিমরান ওকে ধোঁকা দিচ্ছে, সেদিন থেকেই ভেবে রেখেছে সবচেয়ে জঘন্যতম শাস্তি দিবে এই ধোঁকাবাজটাকে। এরপর ধীরে ধীরে ঠান্ডা মাথায় প্ল্যান করেছে ঠিক কি করে ওকে ওর উপযুক্ত পুরস্কার দেওয়া যায়। সবশেষে এই একটাই উপায় মাথায় খেলেছে, আর তা হলো এটা। ইচ্ছে করছে খুব বাজে কিছু একটা করতে, কিন্তু নিজের মনকে সামনে রেখে আবার চেয়ারে এসে বসে পড়লো। অনেক অনেক হিসেব নিকেশ করার আছে সিমরানের সাথে। এর আগে ওর কোনো ক্ষতি করা যাবে না। তুমি এমন কেন করলে সাকিব? তুমি তোমাকে ভালোবাসো তাই না? তাহলে তুমি আমাকে বিয়ে করার পরিবর্তে এইভাবে কিডন্যাপ করে আনলে কেন? শ্শ্, ভালোবাসা শব্দটা তোমার মুখে মানায় না, শোনা। ভালোবাসা মানে কি বুঝো তুমি? জানো এটার মানে কি? তুমি তো শুধু নাটকের মানে বুঝতে পারো, আর কিছু নয়। আম, মানে কি কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি তা একটু পরেই বুঝতে পারবে। তোমার সব সিক্রেট আমার সামনে ফাঁস হয়ে গেছে, শোনা। আর অবোধ সাজার নাটক করো না। সিমরান ঢোক গিলল একটা। এসব কি বলছে সাকিব? ওর সব সিক্রেট ফাঁস হয়ে গেছে মানে? সাকিব কি তাহলে ওদের প্ল্যানিং এর ব্যাপারে সবকিছু জেনে গেছে? কি 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 বলতে চাইছো কি? আ- আমি আবার মানে আমার আবার কি সিক্রেট আছে যেটা তোমার সামনে ফাঁস হয়ে গেছে? শুধু জানতে চাও নাকি দেখতে চাও? ও উপস, মুখে বললে তো তুমি বিশ্বাস করবে না। মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করো, শোনা। তোমাকে আমি হাতে নাতে সব প্রমাণ দিচ্ছি, কেমন? সিমরানের ভয়ার্ত মুখ দেখে একটু বাঁকা হাসি হাসলো সাকিব। মুখটা চুপসানো বেলুনের মতো করে রেখেছে ও। উঠে রুমের বাইরে এসে দাঁড়ালো। অন্তর আর মিলন ওর অপেক্ষাতেই ছিল বোধ হয়। সাকিব বাইরে আসার সাথে সাথেই ওর কাছে এসে ইশারায় কিছু জিজ্ঞেস করলো। ওদের প্রশ্নে সাকিব মুচকি হেসে মৌন সম্মতি দিয়ে আবার ফিরে রুমে এলো। আমায় আপু, এই আমায় আপু, সে কখন থেকে তোমাকে ডাকছি বলো তো? সাত সকালে রুমে কি করছো তুমি? এইসব বলতে বলতেই আমায়রার রুমের দরজা ধাক্কা দিয়ে খুললো রাত। খুলতেই যা দেখলো তাতে স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। এরপর গলা ফাটিয়ে চিৎকার দিল একটা। রাতের চিৎকার বাসার আর সবাই শুনতে না পেলেও আমায়রার রুমে যে ছিল সে শুনতে পেয়ে তড়াৎ গতিতে ওর কাছে এসে ওর মুখে হাত চাপা দিয়ে রুমের ভিতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাত দু হাতে প্রাণপণ চেষ্টা করেও মুখ থেকে হাতটা সরাতে পারলো না। নাক মুখের উপর বলিষ্ঠ হাতের চাপ পড়েছে। ভালো করে নিঃশ্বাসটাও নিতে পারছে না এখন। কিছুক্ষণ হাতের মধ্যে ছটফট করে আর নিঃশ্বাস নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললো রাত। ঢলে পড়লো সেই ব্যক্তির উপরেই। রাতের বডিটা এক ধাক্কায় বেডে ফেলে দিয়ে একটা বড় করে নিঃশ্বাস নিল মিল্লাত। এই মেয়েটার জন্য আরেকটু হলেই ধরা পড়ে যেত বাসার সবার কাছে। বড় বাঁচা বেঁচে গেল এই যাত্রায়। বেডের এক কোণে বসে শার্টের হাতা ফল্ট করতে করতে ভাবতে লাগলো আমায়রার ডেড বডিটা ঠিক কিভাবে এই বাসা থেকে বের করা যায়। এক রাশ বিরক্তি নিয়ে সামনে ফ্লোরে পড়ে থাকা নিথর দেহটার দিকে তাকিয়ে রইল মিল্লাত। মূর্খ একটা মেয়েকে নিয়ে প্ল্যান করেছিল। ধুর, সবকিছু জ্বলে গেল। সকাল 5টার দিকে আমায়রার কাছে এসেছিল ওকে দিয়ে একটা কাজ করাতে, কিন্তু না, মেয়েটা কিছুতেই রাজি হলো না। উল্টো ওকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। এত কষ্ট করে ওর সাথে যেই কাজের জন্য রিলেশনশিপে জড়িয়েছিল, যদি সেই কাজটাই না হয় তাহলে একে বাঁচিয়ে রেখে লাভ কি? রাগের মাথায় গলায় ওড়না পেঁচিয়ে ধরেছিল মিনিট কয়েক। ব্যাস, কাজ শেষ। কিছুক্ষণ হাত পা ছোড়াছুড়ি করলো, ছটফট করলো বাঁচার জন্য। এরপরেই একেবারে চুপ হয়ে গেল। শেষ তো করে দিয়েছে একে, কিন্তু এখন তো পড়েছে উটকো ঝামেলায়। বাসা থেকে বের করবে কিভাবে একে? তার উপর আবার এই আরেকটা বিপদ ঘাড়ে এসে চেপেছে। ইচ্ছে করছে এইটাকেও চিরতরে শেষ করে দিতে, যাতে ওর রাস্তায় আর কোনো বাধা না থাকে। দেখতে দেখতেই এক সপ্তাহ পার হলো। সাকিবের বাসায় এখন কান্নার রোল সবসময়। নাসিমা সবসময় কেঁদেই চলেছেন ছেলে মেয়ের জন্য। আসমা রহমান চুপচাপ মূর্তিটির মতো হয়ে গেছেন। কার সাথে কোনো কথা বলেন না তিনি। সবসময় রাতের হাসি মাখা ছবিটা কোলে নিয়ে বসে থাকেন।
আর হঠাৎ করেই কেঁদে ওঠেন, তাও সাময়িক সময়ের জন্য। ওনার ধারণা রাত ওনার উপর রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। উনি মেয়েকে ভালোবাসতে পারেননি, তাই মেয়েটা ওনার উপর অভিমান করেছে খুব। সাকিবের বিয়ে থেকে ফেরার পরদিনই রাত উধাও হয়ে গেছে, কোথাও তার কোনো খোঁজ নেই। না একটা ফোন করেছে কাউকে, আর না কারোর সাথে কোনো যোগাযোগ। একেবারে নিরুদ্দেশ হয়ে গেল মেয়েটা। নাসিমা রহমান সব সময় কাঁদেন, সাকিব সেই যে গেল আর বাসায় ফিরল না। এদিকে আমায়রাটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো বিয়ের পর দিনই। সে নাকি কাকে খুব ভালোবাসতো, কিন্তু সাকিব নাকি সেটা মেনে নেবে না, সেজন্যই সে পৃথিবী ছেড়ে চলে গেল। তাকে ছাড়া নাকি সে বাঁচবে না। মেয়ে মরে গেছে তাতে নাসিমা রহমানের এত বেশি দুঃখ নেই, কারণ এই মেয়ের জন্য ওনার অনেক মান সম্মানের ক্ষতি হয়েছে আগে। ওনার একটাই কষ্ট, ছেলেটা ওই বাজে মেয়েটার জন্য বাসা ছেড়ে চলে গেছে। কলিজার টুকরা বলতে গেলে। সকালে ঘুম থেকে উঠেই কান্না শুরু করেছিলেন তিনি। হঠাৎ করেই সে সময় একটা কথা মাথায় এলো ওনার। রাতেও বাসা থেকে বেরিয়ে গেছে, আর সাকিবও বাসায় ফিরেনি এখনো। এমনও তো হতে পারে যে সাকিব রাতকে নিয়ে বাসা থেকে পালিয়ে গেছে। যেহেতু রাত সাকিবকে ভালোবাসে, সেহেতু এটা হতেই পারে। ছেলেটার মাথা খেয়েছে হয়তো এই মেয়েটা, আর সেই কারণেই ওরা পালাতে পেরেছে। কিছুক্ষণ এটা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার পর পুরোপুরি নিশ্চিত হলেন নাসিমা রহমান। তিনি যা ভাবছেন তাই ঠিক। অতএব এখন সাকিবের জন্য কান্নাকাটি করে কোনো লাভ নেই। ছেলেটা যেখানে আছে ভালোই আছে নিশ্চয়ই। রাত সাকিবের সম্পূর্ণ খেয়াল রাখবে। এমনিতে মেয়েটা যেমন হয় হোক, কিন্তু সাকিবের ভালো মন্দের দিকে ওর নজর খুব। চোখ মুছে ফুরফুরে মেজাজে রুম থেকে বেরিয়ে নিচে নেমে এলেন তাড়াতাড়ি। আসমাকে স্বাভাবিক করা দরকার। আসমা, সোফায় বসে রাতের পছন্দের রুমাল সেলাই করছিলেন আসমা। তখনই বুবুর ডাক। সেলাই বন্ধ করে উঠতে যাবেন, নাসিমা নিজেই এসে আসমার পাশে বসলেন। এক হাত আসমার কাঁধে রাখলেন, এরপর বললেন, রাতকে নিয়ে চিন্তা করছিস বুঝি? আর চিন্তা করিস না তো, রাত একদম ঠিক আছে। কি বলছো তুমি বুবু? তুমি কি করে জানলো ওর সম্পর্কে? বলছি সব কিছু ধীরে ধীরে বলছি তোকে, তুই খালি শোন, আর কোনো প্রশ্ন করবি না। আজ পুরো এক সপ্তাহ হলো সূর্যের আলো চোখে পড়েনি সিমরানের। খিদেই কাতর অবস্থা, কখনো খেতে দিয়েছে তো কখনো দেয়নি, কখনো নিজ থেকেই খেতে ইচ্ছে করেনি যন্ত্রণায়। আধো ঘুম জড়ানো চোখে পাশে তাকালো সিমরান। পাশে তাকাতেই শিউরে উঠল। কি অবস্থা করেছে মিল্লাত ভাই আর রায়হানের। পরশুদিন এদের দুইজনকেই ধরে নিয়ে এসেছে সাকিব, জানোয়ারের মতো মারধর করেছে নিয়ে এসে। এখন পর্যন্ত মনে হয় না এক ফোঁটা পানিও খেতে দিয়েছে দুজনকে। একটু বিদ্রুপের হাসি ফুটে উঠল সিমরানের ঠোঁটের কোণে। মিল্লাত ভাই নাকি বাঘা পালোয়ান, সাকিবের জীবন পৃথিবীর আলো বাতাস থেকে চিরতরে দূর করে দেবে নাকি। হা, শুধু মুখেই বড় বড় কথা ওনার, কাজে কর্মে পাকা ঢেঁড়স একটা। সে কি করবে সাকিবকে? সাকিব নিজেই ওর অবস্থা বেহেল দশায় ফেলেছে। পাশের রুমে রাতের মাথায় ব্যান্ডেজ পরিবর্তন করে দিচ্ছিল সাকিব। এমন সময় পানি পানি করে চিৎকার করতে শুরু করলো মিল্লাত। বিরক্ত হয়ে রাতকে চুপটি করে বসে থাকতে বলে পানির একটা বোতল নিয়ে এই রুমে এলো। কি হয়েছেটা কি? একটু শান্তিতে প্রেমও করতে দিবি না নাকি? পানি দে আমাকে, মারার ইচ্ছে তো মেরে ফেল আমাকে। এইভাবে না খেয়ে পানির কষ্ট দিচ্ছিস কেন? শ্, চুপ। আমাকে তোদের মতো পশু নাকি যে কারোর প্রাণ নেব? যে কারণে তোরা আমাকে শেষ করতে চেয়েছিলি, আগে সে কারণটা বল, তাহলে আমি তোদেরকে ছেড়ে দেব। লোভ দেখাচ্ছিস আমায়? সাকিব পানির বোতলটা খুলে একটু একটু করে পানি ফেলতে ফেলতে হাসলো। অনেক কষ্টে নিজের রাগটাকে সামাল দিতে হচ্ছে, তার উপরে ছেলেটা ওকে রাগিয়ে চলেছে। ইচ্ছে করছে ওকে। পানি দে আমাকে সাকিব। কাপুরুষের মতো এইভাবে বন্দি করে রেখে কি প্রমাণ করতে চাইছিস তুই? এটাই যে তোকে আমি এত সহজে মারবো না, ধীরে ধীরে কষ্ট দিয়ে শেষ করব তোকে। আমার বোনটাকে তুই তোর হাত করেছিলি তাই না? যতদিন ও তোর কাজ করেছে ঠিক ততদিন ও তোর কাছে প্রিয় ছিল। যে ও তোর কাজ করতে মানা করে দিল, অমনি শেষ করে দিলি তাকে, পৃথিবী থেকে বিদায় করে দিলি তাকে। কেন? তোর শত্রুতা আছে, আমার সাথে আছে, এর মাঝে তুই আমার বোনকে কেন টেনেছিস? সাকিবের কথা শুনে মিল্লাত হো হো করে হেসে উঠল। এমন ভাবে হাসলো যেন এই কথাটাই ও খুব মজা পেয়েছে। সাকিব মিল্লাতকে হাসতে দেখে রাগে ফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে পাশের রুমে যেখানে রাত আছে সেখানে গেল। মাথার ব্যথায় কুকড়ে গেছে সে, কপালের বাম সাইডে প্রচুর আঘাত লেগেছে। ওর পাশে বসে ব্যান্ডেজের বাকি কাজটা ধীরে সুস্থে শেষ করলো। এরপর ওকে ঘুমের প্লাস ব্যথার একটা ইঞ্জেকশন দিয়ে দিল। মুখে বলল, এখন চুপটি করে এখানে শুয়ে ঘুমিয়ে পড়। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ব্যথাও কমে যাবে আর ঘুমও পাবে। রুমের বাইরে আসবি না একদম, বুঝতে পারলি?
রাত বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বলে শুয়ে পড়ল বেডে। জঙ্গলের মধ্যে বাসাটা হওয়ায় দিনের বেলাও রুমে লাইট জ্বলছে। লাইট অফ করে দিয়ে রুমের বাইরে এসে দরজাটা বন্ধ করে দিল সাকিব। শান্তিতে ঘুমাক ও। রুমের বাইরে একটা টেবিলের উপর একেবারে ছোট একটা ট্যাপ রেকর্ডার রাখা। সেটা অন করে বুক পকেটে ঢুকিয়ে মিল্লাত, রায়হান আর সিমরানকে যেই রুমে রাখা হয়েছে সেই রুমে চলে গেল। ভোর 5টার দিকে হঠাৎ এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখে আসমা রহমানের ঘুম ভেঙে গেল। রাত বলে চিৎকার দিয়ে উঠে বসলেন তিনি। কালকে বুবুর কাছ থেকে ওসব শোনার পর যদিও বা রাতকে নিয়ে চিন্তা করা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এই স্বপ্ন দেখার পর থেকে সে চিন্তা বহুগুণ বেড়ে গেল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে রুমের বাইরে চলে এলেন। ভোরের আলো এখনো ঠিকভাবে ফুটে ওঠেনি। বাগানের মধ্যে অস্থির হয়ে পায়চারি করতে লাগলেন আসমা রহমান। দুঃস্বপ্ন দেখার পর আর কোনো কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছেন না তিনি। ইন্সপেক্টর স্যার, হ্যারেস্ট করুন এই তিনজনকে। এরা সবাই মিলে প্ল্যান করে আমার ছোট বোনকে মেরে ফেলেছে, আর আমাদের পরিবারেরও অনেক বড় ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি থাকা সেটা আর সম্ভব হয়নি। অনেক বড় মাপের ক্রিমিনাল এরা, সবসময় আমার পরিবারের ক্ষতি করার ধান্দায় থাকতো, আর তার সব কিছুর প্রমাণ আছে আমার এই ছোট্ট টেপ রেকর্ডারে। জিজ্ঞাসাবাদ করার সময় আমি এটা নিজের কাছে রেখেছিলাম। একদমে কথাগুলো বলে থামলো সাকিব। সকাল 7টা বাজতে না বাজতেই পুলিশকে ফোন করে এই জঙ্গলে ডেকেছে। পুলিশকে ডেকে সবকিছু খুলে বলল। প্রথমে কোনো কথা বিশ্বাস করতে না চাইলেও পরে মিল্লাতকে দেখে সব কথা বিশ্বাস করতে বাধ্য হলো পুলিশ। কারণ মিল্লাতের নামে এর আগেও অনেক কেস হয়েছে, সেই সবগুলো মার্ডার রিলেটেড। কিছুক্ষণ সাকিবের সাথে এই বিষয়ে কথা বলে তথ্যসমূহ নিয়ে পুলিশ সিমরান, রায়হান আর মিল্লাতকে এরেস্ট করে নিয়ে গেল। রাত কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখছিল। সিমরানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এটা দেখে যদিও বা খুব খারাপ লাগছিল তার, কিন্তু সেটাকে পাত্তা দিল না মোটেও। একটু পরে সাকিব রাতকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। কতদিন ধরে এই জঙ্গলে রয়েছে সে, বাসায় যে কি অবস্থা এখন কে জানে। রাত বাসায় নেই দেখে হয়তো অনেকে এটা সেটাও ভেবে বসে আছে। সবাইকে এই টেনশন থেকে মুক্ত করতে হবে এখন। শান্ত হয়ে ড্রাইভ করছে সাকিব। পাশের সিটেই রাত বসে আছে। একবার ওর দিকে তাকালো সাকিব। ভেবেছিল মেয়েটা বুঝি তাকিয়ে আছে তার দিকে, কিন্তু ও সামনের দিকে তাকিয়ে কি দেখছে কে জানে। খুব সূক্ষ্ম একটা দুর্বলতা অনুভব করলো রাতের প্রতি। ওর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। কে জানে কেন এমন হচ্ছে আজকে। এতক্ষণ ধরে আর চোখে সাকিবের দিকে তাকিয়ে তাকিয়ে ওর দিকে যে ও তাকিয়ে আছে সেটা লক্ষ্য করছিল রাত। ঠিক মতো গাড়ি ড্রাইভ না করে ওর দিকে তাকিয়ে এত কি দেখছে সাকিব ভাই, মাথায় খেললো না। তরাত করে হঠাৎ ওর দিকে ঘুরলো রাত। ভ্রু দুটি ভাঁজ করে জিজ্ঞেস করলো, আমার দিকে তাকিয়ে কি দেখছো সাকিব ভাই? আমাকে কি আজকে দেখতে খুব সুন্দর লাগছে, নাকি সিমরানের সাথে আমার চেহারার মিল খুঁজে পেলে? সব সময় এক লাইন বেশি বুঝিস কেন তুই? তোর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে সেজন্য তাকিয়ে আছি, এর বেশি কিছু না। কি বললে? কেন, কানে শুনতে পাস নাই? আর কিছু বললো না রাত, চুপ করে বসে রইলো। সাকিব ভাইয়ের মনে কি তার জন্য কোনো জায়গা আছে কিনা সেটা ভাবতে লাগলো। সত্যিই কি কোনো জায়গা আছে তার জন্য? এই কয়দিন ধরে যেভাবে ওর সাথে বিহেভিয়ার করেছে সাকিব ভাই, নিজের হাতে সব যত্ন নেওয়া, খাবার খাইয়ে দেওয়া, সবকিছু এতটা যত্ন নিয়ে করেছে কি শুধুমাত্র খালাতো বোন বলে, নাকি একটু হলেও ওকে অন্যভাবে দেখে? আর ভাবতে পারলো না রাত। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে তার। বেশ কিছুক্ষণ ধরে কলিং বেল বেজেই চলেছে, কিন্তু কেউ দরজা খুলে দিচ্ছে না। দেখে বিরক্ত হয়ে আসমা রহমান নিজেই এসে দরজা খুললেন। 10টার মতো বাজছে। বুবুর কাছে চুপ করে বসেছিলেন তিনি। এ সময় কলিং বেলের শব্দ। দরজা খুলতেই যেন 440 ভোল্টের একটা শক খেলেন তিনি। এ কাদের দেখছেন তিনি? সাকিব আর রাত দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে যে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। এর পরপরই চিৎকার করে বাসার সবাইকে ডাকতে শুরু করলেন। আসমা রহমানকে দেখে মনে হলো যেন তিনি জীবনে এর থেকে বড় খুশি আগে হননি। বিকেল 4টা। ছাদের এক কোণে এক চড়ুই পাখির জোড়া বসে আছে। বেশ কিছুক্ষণ ধরে নীরবতা চলার পর সাকিব নীরবতা ভেঙে রাতকে প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার বুড়ি? বাসার সবাই যে মিথ্যে ব্যাপারটা ভেবে এত হই হুল্লোড় করছে, সেটাতে তুই এত খুশি কেন? বাইরে রাস্তা, তুই কি আমাকে ভালো ভালোবাসিস নাকি? বাসি তো, কিন্তু কখনো তোমাকে বলার সৌভাগ্য আমার হয়নি। কি করেই বা বলতাম তোমাকে বলো? যেদিন বলবো ভেবেছিলাম সেদিন শুনতে পেলাম তুমি নাকি অন্য কাউকে ভালোবাসো। যেখানে চলছে তোমার শহরে অন্য কারো আকাশের মেঘের আনাগোনা, সেখানে আমি তোমাকে কি করে বলি আমার এক আকাশ সম ভালোবাসার কথা? জানিস তো বুড়ি, আমি সিমরানকে ভালোবাসি বললেও ওর প্রতি কখনো দুর্বল হইনি, যেটা আমি তোর প্রতি আগে থেকেই ছিলাম।
তুই যদি আমাকে একটা বার মুখ ফুটে বলতি যে তুই আমাকে ভালোবাসিস, তাহলে দেখতিস বুক উজাড় করে ভালোবাসতাম তোকে। সিমরানের মতো থার্ড ক্লাস মেয়ের সাথে প্রেম করতে যেতাম না। এখন বলছি তো ভালোবাসি। ধুর পাগলি। এক হাতে রাতের পিছনে জড়িয়ে ধরে বুকের মধ্যে টেনে নিল রাতকে। মুখে অনেক কিছুই বলতে ইচ্ছে করছে তার, কিন্তু বলল না। সব ইচ্ছেকে পাত্তা দিতে নেই। সব ভালোবাসারা যেমন ভালো হয় না, তেমন সব ইচ্ছেগুলো পূরণ হয় না। সবাই যে মিথ্যেটাকে সত্যি ভাবছে, এখন সেটাকে সত্যিতে পরিণত করে দেওয়ার সময় চলে এলো যে। সমাপ্তি হয়েও অসমাপ্ত কাহিনী। সিজন 2 পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।